কোনো ইনস্ট্রুমেন্ট নেই, তুমি জানো রেকিতে আমার তো কোনো হাতে ছুরি কাঁচি তো কিছু নেই। মানসিক শক্তি দিয়ে সার্জারি যেভাবে হয়, এনার্জিক্যালি সার্জারি হয় ওইভাবে, এবং দিয়ে ওই জায়গাটাকে কেটে ওই ওই এরিয়াতে যে নেগেটিভ জিনিসটা আছে ওটাকে টেনে বের করে। আর গাইডেন্স যেটা নিলাম বলছে একে খাওয়ার ডোনেট করাও, খাওয়ার ডোনেট করাও, কারণ ও খায়নি, খাওয়ার ইজ্জত যখন মানে সম্মান দেয়নি, একটা সময় নষ্ট করে এসছে, তো ওকে ওই জন্য খেতে পাচ্ছে না। ও শরীরের মানে এমন খাবারের মানে ক্যাপাসিটি, ফুড ক্যাপাসিটি, ফুড নিতে ছোটখাটো একটা মানে পাড়ায় হয় না একটু ইয়ে টাইপের, জুয়া বলে না, এই টাইপের একটা কিছু হয়। 50 লাখ টাকার দেনা, ওই 1 টাকার মাসুল। এমন কোনো কথা নেই তোমার এই জন্মের কর্মের ফলটা তুমি এই জন্মেই পাবে, কারণ ধরো তোমার পেছনের জন্মে তোমার হয়তো অনেক ভালো কিছু করা আছে, তুমি তার কিন্তু ভালো ফলটা ততদিন পাবে যতক্ষণ ওই ভালো ফলটা তোমার পাওয়ার কথা। তারপর তুমি হয়তো এই জন্মের যদি খারাপ কিছু সেটা পেতো। তোমার মতো যদি আমার একটা ছেলে থাকতো, এই যে ভেতরে একটা উইশ তৈরি হলো, এই বাড়তে কিন্তু সে ছোট ছেলে হয়ে এসছে, এবং তার সঙ্গে তার বন্ডিং বাবা মায়ের অনেক বেশি। বাবা মা পারলে সব তাকেই দেয়, মানে কেউ তোদের যা কষ্ট সব আমি নিলাম, ওই যে কমিটমেন্ট, ওদের ওপরে যা কষ্ট ও নিজের উপরে নেওয়ার যে কমিটমেন্টটা করে এসছে, ওইটা পূরণ করতে আসছে। কারোর ক্ষতি করা যায়, যেটা আমি বলবো যে রেকিতে সেটা একদমই জিরো, তুমি কারোর কখনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, সবটাই পজিটিভ ইমপ্যাক্ট। ব্ল্যাক ম্যাজিকের 16 বছর ধরে ব্ল্যাক ম্যাজিক চলছে, 16 বছর ধরে কন্টিনিউয়াসলি, হয় দিওয়ালিতে না হলে হোলিতে। কর্মটা হচ্ছে খুব সাংঘাতিক, কাউকে পেছন ছাড়ে না, ছাড়বেই না, ভুগতেই হবে তোমাকে। এবার আমরা সবাই জানি আমাদের লাইফ কিন্তু বি অ্যান্ড ডির মধ্যেই থাকে। বি মানে বার্থ, ডি মানে ডেথ, আর বি আর ডির মাঝখানে থাকে সি, সেটা হচ্ছে চয়েস। আপনি আপনার লাইফে যেভাবে চয়েস করবেন, যেভাবে কাজ করবেন, সেটাই কিন্তু ফুটে উঠবে আপনার পুনর্জন্ম বা এই জন্মের কিছু ফলের দ্বারা। আপনারা দেখেছেন আবারও আপনাদের সামনে ঋতু ম্যাম এসছে, ঋতু ভৌমিক ম্যাম, দিল্লি থেকে। কারণ আজকে যে বিষয়টা হচ্ছে, পিএলআর তো আছেই, কিন্তু কর্মা যেটা আমরা সবসময় আলোচনা করতে থাকি, যে এটা করলে কি আমাদের কর্মটা ভালো হবে কি খারাপ হবে, পুরো বিস্তারিত আছে এই পডকাস্টে। এবং আপনাদেরকে বলি, এক ধরনের সার্জারি হয়, সার্জারি মানে অপারেশন বলতে গেলে, সেটা হচ্ছে এক ধরনের মানে মানে বললে বিশ্বাস করবেন না, কারণ পডকাস্টটা শুনলে বিশ্বাস করবেন। আপনার পেটে যদি স্টোন থাকে, সেই স্টোনকে কি করে রিমুভ করা যেতে পারে, বা স্টোনটা ধরুন আস্তে আস্তে বাড়ছে, সেটাকে কি করে একই জায়গায় স্থির রাখা যেতে পারে, পুরো বিষয়টা আছে আজকে আমাদের এই পডকাস্টে, আপনাদের দেখতে হবে। আর যেটা বলে থাকি সবসময়, যেভাবে ম্যাম আমাদের সাথে কন্ট্যাক্ট করেছে সেই নাম্বারটা তো ব্লিঙ্ক করছেই, আপনারা জানেন কি করতে হয়। আপনারা আসুন, এসে কথা বলবো, বা যদি চান প্রমোশনাল কোনো ভিডিও করতে, সেটার জন্য অলওয়েজ ওয়েলকাম। আর ডাইরেক্ট ঋতু ম্যামের কাছে। কেমন আছেন ম্যাম? খুব ভালো, তুমি কেমন আছো? একদম ভালো আছি। আবার দেখা তোমার সাথে। দেখা হয়েছে, আগের একটা পডকাস্ট আমাদের হয়েছিল, তারপর আবার এসছেন, থ্যাংক ইউ তার জন্য। আর প্রথমেই আপনারা চাইবো যে আপনারা একটা পিএলআর যদি একটা স্টোরি রাখেন। দেখো, পিএলআরে আমার একজন স্টুডেন্ট আছে, তো ওর অনেক রকম যেমন হয় মানুষের, ও শিখছে আমার কাছে, শিখতে শিখতে হয়তো কিছু সমস্যা এমন এলো যে এবার আমাকে পিএলআরে ঢুকতে হচ্ছে। ওর পারিপার্শ্বিক কিছু সমস্যা আছে, যেমন একটা ব্ল্যাক ম্যাজিকের 16 বছর ধরে ব্ল্যাক ম্যাজিক চলছে, 16 বছর ধরে কন্টিনিউয়াসলি, হয় দিওয়ালিতে না হলে হোলিতে। কি হয়? ব্ল্যাক ম্যাজিকের প্রবলেম মানে ওর শরীরে বিভিন্ন রকম অসুখ, হ্যাঁ, কোনো না কোনোভাবে মানে ফাইন্যান্সিয়াল সমস্যা, হ্যাঁ, বিভিন্ন রকম ব্যাপার-স্যাপার চলতেই থাকে। এবং আমার সঙ্গে যবে থেকে জুড়েছে তবে থেকে রেকি বা এই ধরনের স্পিরিচুয়াল হিলিং এর দিকে, না হলে নরমালি মানুষ যা করে তন্ত্রের জিনিস, তন্ত্রের দিক থেকেই কোনোভাবে কাউকে কোনো তান্ত্রিক বা কাউকে ধরে ওইভাবে কাটানো বা কিছু ওইভাবে হয়। দেখো, এইসব জিনিসের তো একটা টাইম স্প্যান থাকে, একটা টাইমের পর কিন্তু এটা অটোমেটিক্যালি এটা হয়ে যায়, কিন্তু তার আগে তো তোমার কিছু ক্ষতিও হয়ে যায় না। দেখো, তুমি মানো বা না মানো, তন্ত্রের এফেক্ট তো হয়, আছে, হয় না?
মানুষের ক্ষতিও করে আজকাল। মানে মানুষের, আমরা কি করি, আমাদের লাইনটা হচ্ছে মানুষের উপকার করা, কিন্তু তন্ত্র এবং কেটে যাওয়ার পর সাইড এফেক্টও থাকে। হ্যাঁ, আমি তন্ত্রকে ছোট করে বলছি না, তন্ত্রের অনেক ভালো দিক আছে, কিন্তু সেটা তো মানুষ নিচ্ছে না, নিচ্ছে খারাপ দিকটা। সহজে কারোর ক্ষতি করা যায়, যেটা আমি বলবো যে রেইকিতে সেটা একদমই জিরো। তুমি কারোর কখনো ক্ষতি করতে পারবে না, হ্যাঁ, সবটাই পজিটিভ ইম্প্যাক্ট। তো ওরই যখন এবার পিএলআর হচ্ছে, তো দেখছে ও নিজেকে দেখছে বরফের মধ্যে, একদম চারদিকে বরফ, একদম নিজের যোগী রূপটা দেখছে, মানে অনেক একটা সাধনার এতে। ওর অনেক স্পিরিচুয়াল জার্নিও আছে, যেটা একাধিক বার্থে ওর দেখছে অমরনাথ। অমরনাথে ওইখানেই পাহাড়ের ওপরে বরফের মধ্যে বসে আছে, একটা যেমন এরা করে না, কৌপিন পরা থাকে, সাধু সন্তদের কি হয়, বেশি তো পোশাক থাকে না, ওই রকমই একটা লোয়ার পোর্শনে একটা ইয়ে থাকে, বাকি পুরো শরীর খালি, বরফে পুরো ঢেকে গেছে, দাড়ি চুল সব, মানে জটা সব একদম বরফে ভর্তি এরকম। এবং ওইখানেই ওর শরীর ছেড়ে দিয়েছিল, ওই জার্নিটা ওই পর্যন্তই। এমনি বাকি অনেক এতে একটা অঘরীর দেখলো একবার, যে অঘরী মানে পথেও একবার কোনো সাধনা ছিল কোনো বার্তে, নিজে একজন অঘরী ছিলেন। হ্যাঁ, তো আমি তখন ওকে বলছি যে তোমার এত স্পিরিচুয়াল জার্নি, তাহলে তুমি এই বার্তে মানে আবার সংসারী লাইফটা নিলে কেন? কারণ সব তুমি মানে সবটাই তো আমাদের নিজেদের চয়েস, তা তুমি এই বার্থটাকে সিলেক্ট করলে কেন, বা কেন তোমাকে আসতে হলো এই বার্থে? তোমার তো সোল এনলাইটেন্ড সোল, তাহলে তুমি আবার এলে কেন? তখন বলছে যে কমিটমেন্ট। কিরকম না, বলছে এই ওর যারা এখন যারা ওর লাইফে আছে, ওর হাজব্যান্ড, ওর বাচ্চারা, তো এদেরকে যখন ও সাধু এতে ছিল, যেমন হয় না সাধু সন্ত তো একটু অন্যরকম হয়, যে চলো কেউ তোদের যা কষ্ট সব আমি নিলাম, ওই যে কমিটমেন্ট, ওদের ওপরে যা কষ্ট ওর নিজের উপরে নেওয়ার যে কমিটমেন্টটা করে এসছে, ওইটা পূরণ করতে আসতে হয়েছে। তো কমিটমেন্ট, ওই জন্যই বলি কমিটমেন্ট করলে, তোমার জন্য বলছি, কমিটমেন্ট করলে ভেবে চিন্তে করো। ফেসে যাওয়াটা তো আমাদের কাজ নয় না। তুমি একটা এমন কমিটমেন্ট, আবেগ বা একটা ইমোশনে তুমি আটকে গেলে, সেটা তোমার কাছে একটা সময় গিয়ে সেটাকে পূরণ করতে হলে তোমাকে অনেকটাই কষ্ট পেতে হচ্ছে। তো ওই সোলের তো ওই জার্নিটা হওয়া উচিত ছিল না, এনলাইটেন্ড সোল। শুধু জাস্ট একটা কমিটমেন্ট যে তোমাদের সব কষ্ট আমার উপর আসুক, এই জন্যই ওদের ওপরে যা কিছু প্রবলেম ও নিজে নিয়ে নিচ্ছে। এবার ধরুন আমি কাউকে কমিটমেন্ট করলাম এই জন্যে যে আমি তোমার সাথে সবসময় আছি, বা আমি তোর সাথে সবসময় আছি, মানে আমি ফ্যামিলিকেও বলছি, বা আমার ভাই আছে ভাইকেও বললাম যে তোর যা যা সমস্যা আছে আমার। পরে দেখা গেল তার 2 বছর পর সেই মানুষটাকে আমি কমিটমেন্ট করি, সেই আমাকে ধোকা দিল, তাহলে কি হবে? দেখো, ধোকা যদি দেয়, হয় তোমার ওটা পেছনের কর্ম কিছু ছিল গন্ডগোল, তাহলে ও নতুন ক্রিয়েট করে গেল, এর মাঝামাঝি কোনো কিছু তো আর হবে না। সবটাই কিন্তু এই বিশ্ব ব্রহ্মাণ্ড এই যে চলছে না, এই যে রিবার্থের যে খেলাটা চলছে, সবটাই কিন্তু কর্মের জাল, আর কিচ্ছু না। ওই জন্য জিরো হবে কি করে? তুমি সবটাই ওই জন্যই হয়, সেই আবার ভক্তির মার্গে তোমাকে যেতে হবে, গিয়ে ওই হবে যে যা কিছু সব সারেন্ডার করো ইউনিভার্সে, আমার শুভ সারেন্ডার, আমার সৎকর্ম অসৎকর্ম সব তোমার। তুমি জিরোটা হবে কি করে? না হলে কাকে দিচ্ছ তুমি সুপ্রিম পাওয়ার? যে আমি শূন্য, আমার আর কিছু নেই ভাবার, আমার যা কিছু তোমাকে আমি দিলাম। যদি চায় কেউ রিলিজ হতে, আর না হলে যদি বলো চলো ভাই আমি এই লাইফটা বা এরম পরপর আশাটাকে আমি এনজয় করছি, দেখো সেই স্টেটটা তো ঝট করে কারো আসবে না। ধীরে ধীরে সোল যত ম্যাচিওর হবে, তখন বুঝবে যে আরে বাবা এই খেলা আর কতবার চলবে। ঠিক এই যে আবার আসা, আবার যাওয়া, আবার আসা, আসতেই পারো, কিন্তু সেটা যেন তোমার এতে হয় যে চলো আমি গেলাম, আমার কিছু কাজ দিয়ে পাঠালো ইউনিভার্স যে চলো বাবা এই জনকল্যাণের এই কাজ করতে হবে, করলাম, চলো আমি কোনো মোহমায়ায় নিজেকে বাঁধবো না, আমি আবার চললাম, গটাগট ডাক এসে গেছে, টাটা বাই বাই। কিন্তু সেই লেভেলে তো সবাইকে, মানে তুমি যদি চাও তোমার স্পিরিচুয়াল জার্নি যদি সেভাবে আগে নিয়ে যাও, অটোমেটিক্যালি তোমার মাইন্ডসেট সেভাবে তৈরিও হবে। তার জন্য একটু সময়ও লাগে এবং স্টেজ হয়, প্রত্যেকটা সোলের এক একটা লেয়ার হয়, স্টেজ হয়।
সবাই তো আর একই স্টেজে যাবে না। না একটা একটা সাধু সন্ত যে সেও একটা এতে আসে। হ্যাঁ, ওই যে সাধু বললাম না, ওই যে এখন যে আমার স্টুডেন্ট, হ্যাঁ হ্যাঁ আমি তার কথাই আসতে চাইছিলাম যে হ্যাঁ সে এখন কেমন সে আছে। এখন আছে, এখন ঠিক মানে ওর অনেকবার এভাবে তা আমার সঙ্গে যোগাযোগ হওয়ার পর ওর সঙ্গে অনেকভাবে এভাবে অ্যাটাকগুলো এসছে, হুম। এবং সেটা ট্রিটমেন্টের দ্বারা ভালোই আছে ভগবানের এতে। এখন ইউনিভার্সের দয়াতে বলো, মানে কেউ রেইকি করেছিল কি একদমই তাই, সেটাও ক্লোজ খুব এর থেকেই করা। সেটা আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ, সেটা আমরা আবার পিএলআরে গিয়ে আমাদের রীতিমতো ওটা এসে যায়। পিএলআরে গিয়ে দেখা গেছে ওর নিজেরই দেওর জায়ের এগুলো সব কারবার। একদম ক্লোজ আত্মীয় ছাড়া কখনো দেখবে তন্ত্রের এগুলো ব্ল্যাক হয় ম্যাজিক না, করা যায় না। যায় না। হুম। একদমই ক্লোজ, এবং সেখানেও একটা গল্প আছে। ওর শ্বশুর শাশুড়ির সঙ্গে রিলেশনটা মানে একদম মানে ভালো না, তিক্ততা না, আছে। তিক্ততাটা খুব নয়, কিন্তু তাও একটা মানে ছোট ছেলের দিকে একটু বেশি ঢলে থাকা। কিছু কিছু জিনিস দেখো, সংসারে থাকতে গেলে কিছু হয়ই, সবটাই তোমার মিষ্টি মিষ্টি হবে এমন তো কথা নেই, তেতো থাকবে মিষ্টিও থাকবে, না হলে মিষ্টির স্বাদটা মানুষ হুম, বুঝবে হুম, না, হুম, তেতোটা হুম, খেতে ঠিক, হবে মাঝে ঠিক। মাঝে। তো ওই এবারে ব্যাপারটা কি, যখন দেখা গেল যে ও দেওরের দিকে এত এটা কেন, হ্যাঁ। ওটাও পিএলআরের দ্বারাই এলো। তো তখন দেখছে যে কোনো বার্তে হুম। ওর হাজবেন্ড যেরকম গ্রামের হয় না, প্রধান প্রধান। মুখিয়া হুম। টাইপের, এরকম বিরাট বাড়ি, হুম, হুম। এখনকার 2 মেয়ে, ওর তখনও 2 মেয়ে। মানে ওর মানে একটা মেয়ের সঙ্গে, বড় মেয়ের সঙ্গে জার্নিটা কিন্তু অনেক বার্থের, অনেক বার্থ পেছন থেকে, স্টোন যুগ থেকে, হ্যাঁ স্টোন যুগ থেকে জার্নি। অদ্ভুত ব্যাপার, মানে একাধিক বার্থ। আর মানে এখনো বাবা মার মধ্যে, বাবার মেয়ের মধ্যে এটা সম্পর্কটা বাবা কত? নয়, মায়ের সাথে। মায়ের সাথে তার সম্পর্কটা খুব ভালো। মা সারাক্ষণ ওরিড থাকে ওকে নিয়ে। ওর একটা কোয়েশ্চেন ছিল যে আমি ওর জন্য এত আমার ওরিড আমি কেন, মানে আমি আরেকটা মেয়েও আছে, ওর জন্য তো আমার এত হয় না, কিন্তু এর জন্য আমার এত কেন ইয়ে হয়। স্টোন এজ মানে হ্যাঁ, একদম স্টোন যুগ থেকে ওর মেয়ের ওপরে কোনো অ্যাটাক হয়, মানে ওর সামনে তখন ওরা অন্য রিলেশন ছিল। দেখো শোল, বললাম না শোল ঘুরে ফিরে আসবে, হুম, হুম। সম্পর্কগুলো বদলে যাবে, তোমার নামগুলো বদলে যাবে। শোল কিন্তু ওইটাই, কিছু কিছু মানে ওরা সোল আইডেন্টিফাই ওইখানে গিয়ে করছে যে আরে এ আমার অমুক বার্থে আমার মা ছিল, এ আমার ভাই ছিল, আমার অমুক ছিল, আমি তো বলে দিচ্ছি না, ওরা নিজেরা আইডেন্টিফাই করছে। হুম। এবার ওই যে বাবা মা মানে এখন যারা বাবা মা, ওই বার্থে ওরা দূর সম্পর্কের কোনো রিলেটিভ ছিল। তো একটা সময় ওদের কেউ ছিল না, ওদের বাড়িতে ওরা আশ্রয় চায় যে আমাকে একটু মানে থাকতে দিতে, মানে ওরা যেমন হয় দেখো দূর সম্পর্কের সহায় সম্বলহীন এ চাইলে হয়তো করতেই পারতো, কিন্তু ওরা ওই ব্যাপারটাকে ডিনাই করে যে আমি কেন এদেরকে আমরা করতে যাব বা কিছু। আর এখন যে ছোট ছেলে, ও ওনাদেরকে রাখে, এবং শেষ বয়সে যে কটা দিন, মানে একদিন না, ওদের ছেলের কাছে একটা রাত্রি ছিল, তারপরে ওরা অন্য কোথাও চলে যায়। কিন্তু ওই একদিনের যে থাকা, এবং বলছিল তোমার মতো যদি আমার একটা ছেলে থাকতো, এই যে ভেতরে একটা উইশ তৈরি হলো, এই বাড়তে কিন্তু সে ছোট ছেলে হয়ে এসছে, এবং তার সঙ্গে তার বন্ডিং বাবা মায়ের অনেক বেশি। বাবা মা পারলে সব তাকেই দেয়, মানে এ বড় ছেলে হয়েও এর সঙ্গে একটা অ্যান্টি রিলেশন, আর ছোট ছেলে কিছু না করেও তাকে সব কিছু দেওয়ার জন্য বাবা মার মানে একদম মানে সময় বাকি সাইন করবে। একদমই তাই। এটার কারণ এই পেছনের কর্ম। শুধু একটা রাতে ওই যে ইমোশন, ওই যে ভালোবাসাটা দিয়েছিল, শোল ওইখানে মানে কমিটেড হয়ে গেছে যে একে আমাকে ফেরত দিতে হবে একদিনের এটা। আর ওই যে একটা, ও কিন্তু মানে কি বলবো, ওর কোনো মানে ইয়ে ছিল না যে ওনাদেরকে রাখতেই হবে, দূর সম্পর্ক, অনেক দূর সম্পর্কের রিলেটিভ, যেহেতু সহায় সম্বল নেই, এনাদের সিচুয়েশন মানে স্ট্যাটাস ভালোই ছিল, তো রাখতেই পারতো, অনেক ঘর খালিও ছিল, চাইলে হয়তো একটা শেল্টার দিতে পারতো, কিন্তু এরা সেটাকে ইগনোর করে গেছে। তো সেটার জন্য এখন ওইভাবে ওদের সিচুয়েশন ইয়ে হয়েছে, রিলেশন ওইভাবে এসছে, ছেলে হয়ে এসছে উনিও, মানে এও ছেলে ও ছেলে, অথচ দুটো ছেলের মধ্যে তুমি দেখো কর্ম কিভাবে কাজ করে। তো ওই জন্য সবসময় একটাই কথা বলি, বি আওয়ার অফ ইওর কর্মা, মানে এমন কোনো কিছু ভুল করেও যেন না হয় যেটা তোমার পরে গিয়ে তোমার কিছু সমস্যা তৈরি করে। এখানে একটা কথা আমি সবাইকে বলি,
আমি কৌশিক তোমার জন্য বলি যে রোজ একটা না রুটিন কর, যে জ্ঞানে অজ্ঞানে জেনে না জেনে যদি কোনো অন্যায় হয় আমার দ্বারা, শারীরিকভাবে মানসিকভাবে বা আমার কোনো কথাতেও যদি কারো খারাপ লাগে, তার জন্য একদম নাক কান ধরে ধরে বলো সরি সরি সরি। এটা তুমি ইউনিভার্সে পাঠাও। তুমি হয়তো ভুলেই গেছো, হয়তো তুমি রাস্তায় কেউ কারোর সঙ্গে তোমার হতেই পারে, বা যে কোনো ভাবে হয়তো মাকেও তুমি রেগে বা ভাই, যে কোনো ভাবে একটা জাস্ট উদাহরণ দিয়ে বলছি, তুমি সেভাবে হয়তো করো না ঠিকই, কিন্তু একটা জাস্ট আমি এক্সাম্পল না দিলে বোঝাতে পারছি, একটু কথা বাজে হ্যাঁ, বললাম, কিন্তু ওটা কিন্তু একটা কর্ম তোমার ক্রিয়েট হয়ে যাচ্ছে। ওই জন্য হ্যাঁ, তার মানে এই নয় তুমি নিজেকে সংশোধনও করবে, তা আমি আজকে চেঁচিয়ে কালকে আবার সরি বলে আবার তুমি ওই জিনিসটা করবে, সেটাও ঠিক না। তো তোমাকে এটা বুঝতে হবে যে এটা খারাপ কর্ম আমার ক্রিয়েট হয়ে যাচ্ছে, এটা আমাকেই তো ফল পেতে হবে, আর তো কেউ পাবে না। তাহলে আমার সাবধান হওয়াটা ভালো, যাতে আমার কাছে ওই জিনিসটা বাউন্স ব্যাক যখন হয়ে আসবে, কিন্তু মাল্টিপ্লাই হয়ে আসবে, ওইটা আসবে না, কিন্তু ওইটুকু হয়ে আসবে না, ওটা মাল্টিপ্লাই হয়ে আসবে সুদ সমেত। তখন ওটা আমাদের কাছে কিন্তু খুব ভারী, তখন আমরা ভাবছি আরে বাবা আমি আমার সঙ্গে কেন, আমি কি করলাম, আমি তো খুব ভালো মানুষ, আরে আমার পেছনের কর্মটা যে কি সেটা কি আমি জানি? আপনি এটাকে বিশ্বাস করেন যে আমি যে জন্মেছি, আমাদের এই কর্মটা এই জন্মেই অনেকে বিশ্বাস করে, কিন্তু হ্যাঁ, যেটা হচ্ছে যে আমরা এই জন্মে জন্মেছি, যা ভালো খারাপ যাই করব এই জন্মেই পেয়ে যাব। দেখো তোমার আপনি কি এটা বিশ্বাস করেন? না, আমি আজকের দিনে দাঁড়িয়ে আমি সেটা বলতে পারি না, কারণ এমন কোনো কথা নেই তোমার এই জন্মের কর্মের ফলটা তুমি এই জন্মেই পাবে। কারণ ধরো তোমার পেছনের জন্মে তোমার হয়তো অনেক ভালো কিছু করা আছে, তুমি তার কিন্তু ভালো ফলটা ততদিন পাবে যতক্ষণ ওই ভালো ফলটা তোমার পাওয়ার কথা। তারপর তুমি হয়তো এ জন্মের যদি খারাপ কিছু সেটা পেতেও পারো, সেটা আমাদের হাতে তো নেই। আমরা শুধু কর্ম করতে পারি, কর্মটা আমাদের হাতে, আর কিছু কিন্তু আমাদের হাতে নেই, তাই না? তো তাহলে আমাদের সবসময় ওই জন্যই দেখো, যেটা পাস্ট প্রারব্ধ, যেটা আমাদের এখন নিয়ে এসছি, যেটা আমাদের এই জীবনটা যেটা ডিজাইন করা হয়ে গেছে, সেটা কিন্তু অলরেডি ম্যাচিওর হয়ে গেছে, তাকে কিন্তু পুরোপুরি কাটা সম্ভব নয়। তাহলে আমরা রেকি দিয়ে কি করি, তার ডেনসিটিটাকে কম করি, যে হিলিং মোডালিটিস থাকে ওটা দিয়ে আমরা কি করি, ওই এই মানে যে কর্মের এফেক্টে যেটা আমাদের প্রবলেমটা ক্রিয়েট হয়েছে তার ডেনসিটিটাকে কম করা হবে, না হলে তো সেই বলে না সেই মানে খোদার উপর খোদ্দারি হয়ে যায়, তাই না? আমরা একটা ভাবো, একটা বোবা ছেলে, তার মুখে কি আমরা বুলি দিতে পারবো? সেটা তো ইউনিভার্স একদম তার এমন ডেস্টিনি হয়ে এসছে, কিছু করার নেই কারোর। এবারে কি, যেটা ধরো আমাদের যতটুকু সম্ভব এইসব মোডালিটিস দিয়ে, হিলিং মোডালিটিস দিয়ে, এগুলোকে দিয়ে আমরা তার ডেনসিটিটাকে কম করতে পারি, এর বাইরে আমাদের কিছু করার নেই। আর সেটা এমনি কোনো মানে এটা কোনো ডক্টর বা এটা শুধু স্পিরিচুয়াল যে হিলিং বলো, পিএলআর, রেকি, এইসব দিয়েই কিন্তু হয় এইসব ট্রিটমেন্টগুলো, মেডিসিন দিয়ে তো আর হবে না এসব সমস্যার সমাধান। কিন্তু সবটাই কিন্তু আমার কর্মা, সবটাই। একটা টাকা এর থেকে সরকারি কোষাগার থেকে 1 টাকা চুরির ছিল কোনো বাড়তে, এই জন্মে এই বাড়তে এসে, মানে যেরকম দিওয়ালির সময় একটা হয়, একটা ছোটখাটো একটা মানে পাড়ায় হয় না একটু টাইপের জুয়া বলে না, এই টাইপের একটা কিছু হয়, 50 লাখ টাকার দেনা, ওই 1 টাকার মাসুল। মানে এটা আগের জন্মে এরকম করেছিলেন? হ্যাঁ। এটা কি আপনার কেস এসেছে? 50 লাখ টাকার দেনাতে তাকে জড়াতে হলো। ওই যে ধার 1 টাকার যে চুরির ধার বলবো না, নেয়া, সেটাকে কিন্তু এই জন্ম ওই বললাম না মাল্টিপ্লাই হয়ে ফেরত আসবে। যে মাল্টিপ্লাই কোথায়, এটা তো মাল্টিপ্লাই মানে কিন্তু তুমি ওই সময় ভেবে দেখো 1 টাকার ওই সময় কত, তার ভ্যালু কত ছিল সেটা ভাবো। সেটা ঠিক, তাহলে সেটা হতে পারে ওই সময়ের 1 টাকা তার আজকের ভ্যালু কত? 10,000 টাকা ধরলাম আমি। অসম্ভব, আরো বেশি হবে। তুমি সোনাটা দিয়ে হিসাব করো না। ও আপনি রাজকোষ থেকে বলছেন? রাজকোষ থেকে হোক, যা যে মানে যে সময়ে ওটা নেওয়া হয়েছিল সেই সময়ে আজকের ওই 1 টাকার ওই টাকাটার ভ্যালু কত, তাহলে সেই হিসাবে মাল্টিপ্লাই হবে না? হ্যাঁ, দেখা যাবে তখনকার দিনে সোনার কয়েন ছিল,
তো সেটা হিসাবে দেখতে গেলে তো সেটা অনেক দেখতে টাকা। গেলে তাহলে কি আজকে 1 গ্রামের দাম যদি হয় 12,000 টাকা, হুম 12,000 না 11,000 এরকম হবে, তাহলে তো অনেকটাই কিটা 11,000 মানে 1 গ্রামের দাম সোনা 1 গ্রাম, হ্যাঁ 12,000 বা হ্যাঁ হ্যাঁ 11,000। হ্যাঁ হ্যাঁ তো সেটা যদি এরকম সাইজের হয় তাও তো ধরে নিন 3-4 লাখ টাকা। হ্যাঁ, তাহলে সে ওইটা এখন মাল্টিপ্লাই হলে কত হতে পারে? সত্যি হয় ম্যাম এত? একদম। কর্মটা হচ্ছে খুব সাংঘাতিক, কাউকে পেছন ছাড়ে না, ছাড়বেই না, ভুগতেই হবে তোমাকে। এবারে কি আমি যে বললাম, এই যে আমরা এটাকে বলি হোপোনোপোনো প্রেয়ার, হ্যাঁ এটা একটা আমরা কিন্তু মেডিটেশন, আমি মেডিটেশন করাই, মেডিটেশনের একটা পার্ট এটা। হুম 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 কারণ যখন ওটা আমরা করি, কারণ আমাদের ইমোশনের একদম ভান্ডার হচ্ছে সোলার প্লেক্সাস। হুম তো ওখানে আমরা একটা এনার্জি বল ক্রিয়েট করে ওইখানে ওই প্রেয়ারটাকে আমরা রেগুলার, আমরা মানে আমি যখন সেশন করাই তখনও করাই। দেখো আমার যখন ফাইন্যান্সিয়াল প্রবলেম, তার মানে আমি টাকার পয়সার সঙ্গে কোনোভাবে আমি ইনজাস্টিস করে এসেছি, তার জন্যই আমার ফাইন্যান্সিয়াল প্রবলেম। কোনো সময় আমি যদি রিলেশনশিপে আমার প্রবলেম হয়, তাহলে কোনো না কোনো বার্থে আমি রিলেশনের মর্যাদা দেইনি, তার জন্যই আমার রিলেশনশিপের প্রবলেম। একটা বাচ্চা খেতে পারে না, খেতে পারে না মানে তার মানে খাওয়ার কোনো ক্যাপাসিটি নেই, শরীরটাকে দেখলে মনে হবে মানে 7th ক্লাসে পড়ে, তুমি দেখলে তুমি বলবে 3/4 বাচ্চা, এতটাও এত শরীর রোগা, মানে ডেভেলপ হয়নি বডি। ফুডটা এত কম তার, মানে এজ অনুপাতে হুম এত কম খায়, তো শরীরের সেইভাবে গ্রোথ হবে কি করে? প্রপার গ্রোথই নেই। তার কারণ হচ্ছে তুমি একটা বার্থে খাওয়ারই নষ্ট করে এসছে, খাওয়ার এত ব্যাপক পরিমাণে নষ্ট করে এসছে। এ জন্মে ওর যখন আমি মানে গাইডেন্স নিলাম যে কিভাবে হবে এর রাস্তাটা, এ কি হবে, এক তো ওকে মানে একটা ওই কোনো প্রেয়ার মানে ওকে একটা ক্ষমা চাওয়ানো, ওকে এতই ছোট বাচ্চা ও কতটা রিয়ালাইজ করছে সেটাও একটা ফ্যাক্টর, যে ওই ব্যাপারটাকে এই বাড়তে তো ছোট, ওর শোল যেমনই হোক, তো বোঝালে বুঝে যায় খুব সুন্দরভাবে, কিন্তু ওকে রেগুলার যে একটা প্রসেসে নিয়ে আসলে ওর উপকার তো অবশ্যই আছে। কিন্তু ওই মানে ওর ইন্ডিকেশন এলো, ওটা মানে গাইডেন্স যেটা নিলাম, বলছে একে খাওয়ার ডোনেট করাও, খাওয়ার ডোনেট করাও, কারণ ও খায়নি, খাওয়ার ইজ্জত যখন মানে সম্মান দেয়নি, একটা সময় নষ্ট করে এসছে, তো ওকে ওই জন্য ও খেতে পাচ্ছে না, ওর শরীরের মানে এমন খাওয়ারের মানে ক্যাপাসিটি, ফুড ক্যাপাসিটি, ফুড নিতেই পারে না, একটু খেলেই পেট ভরে যায়, খাবে কি করে বাচ্চা? কি জিনিস কর্মা! কর্মা দেখো, সবাই কর্মা, এবং ওকে দিয়ে ডোনেট করাতে হবে। তোমার জীবনে যে জিনিসের ক্রাইসিস, তোমাকে সেই জিনিস ডোনেট করতে হবে, ওয়ান অফ দ্য বেস্ট রেমেডি এটা। প্রেম করলে প্রেমের কি ডোনেট করব? প্রেম তুমি তাহলে নিশ্চয়ই বিশ্বাসের মর্যাদা দাওনি কোনো বার্থে, তুমি এই জন্যই বিশ্বাসঘাতকতা হচ্ছে তোমার সঙ্গে। তুমি না দিলে তুমি পাবে না, যেটা তুমি দেবে না সেটা তুমি পাবে না, যেটা তোমার কাছে কম। তা আমি সেটাই জিজ্ঞেস করছি, এই সময় এসে আমি কি করে এটাকে ঠিক করব? এ সময় এসে ঠিক করবো বলতে, এক তো তোমাকে মানে সরি ক্ষমা চাওয়ার, যেটা তুমি কার কাছে, তুমি কোন শোলের কাছে করেছো তুমি তো জানো না, জানি না, তাহলে তুমি ইউনিভার্সকে সামনে গিয়ে করো, মানে হুম নিজের ব্যালকনিতে গিয়ে করো, একদম নিজেকে একদম 2 হাত একদম ওপেন করে, একদম নিজেকে ওপেন করে দাও ইউনিভার্সিটির সামনে গিয়ে, বলো যা মানে জ্ঞানে অজ্ঞানে এই জন্মে পেছনে যে কোনো বার্থে যদি কারোর আমার দ্বারা যদি কারোর কোনো মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকি, কারো কোনো ক্ষতি করে থাকি, তার জন্য সরি 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 করো, লাগাতার প্র্যাকটিসটা করতে থাকো, খুলবেই খুলবে রাস্তা। কারণ ইউনিভার্স দেখো কারো শত্রু নয়, যাই হয়ে থাক সমস্যা, দ্যাট ইজ ইওর চয়েস, তুমি নিয়ে এসছো এই লার্নিংটা আমি নেব, আর এই প্রবলেমগুলো আসে তোমাকে কিছু না কিছু শেখানোর জন্য, সেটা কি সেটা তোমাকে খুঁজতে হবে, যে আমি কি শিখবো, আমাকে এখান থেকে এই পরিস্থিতি থেকে আমার কি শেখার দরকার আছে। যখন তুমি শিখে যাবে, তোমার সেই চ্যাপ্টারটা তোমার জন্য ক্লোজ। ইউনিভার্স কারো শত্রু নয়, সে তোমাকে শেখাতে চায়, তোমাকে একটা সিচুয়েশন ক্রিয়েট করে দেওয়া হয়েছে, যে এই সিচুয়েশন থেকে তুমি যখনই লার্নিংটা নিয়ে নেবে, তোমার ওই চ্যাপ্টারটা ক্লোজ, তোমার জন্য আলাদা কোয়েশ্চেন পেপার আবার রেডি হবে। টেস্টের কিন্তু কোনো শেষ নেই, একটার উপর একটা জীবনের টেস্টিং চলতে থাকে, তো তখন তোমাকে ওই মানে ওই চ্যাপ্টারটা তোমার জন্য ক্লোজ হয়ে যাবে, তোমাকে বুঝতে হবে, সেটাকে তোমাকে খুঁজতে হবে, যে আমি এখান থেকে কি শিখলাম। ম্যাম ধরুন আমি একটা জিনিস জিজ্ঞেস করবো আপনাকে, অনেকের ফ্যামিলিতে এরকম বলা হয় হঠাৎ করে তারা সাধু সন্ন্যাসী বা সাধু সন্ন্যাসী বলবো, যারা
সংসার ধর্ম সব ত্যাগ করে কোনো না কোনো একটা সাধনায় তিনি এখন লিপ্ত আছেন। এতে নাকি বলা হয় ওনার জন্য ওই যে ফ্যামিলিটা, বা ধরুন আমার যে সেন বংশের ধরুন কেউ আছে, কি সে সন্ন্যাসী হয়েছে সব ত্যাগ করে, এতে নাকি সেন বংশের খুব ভালো হতে পারে। দেখো এটা কি যেমন কোনো কর্মর ব্যাপার এটা? হ্যাঁ, অবশ্যই কর্মের ব্যাপার। ওনার জন্য আমার পুরো সেন বংশটা ভালো থাকবে। বংশে দেখো, এটা একটা জিনিস তোমাকে উদাহরণ দিতে পারি। যখন বুদ্ধদেব সন্ন্যাস নিলেন, তখন সে কিন্তু তার সন্তান, স্ত্রী, মা, বাবা, কেউ কি আর সংসারী ছিল? মানে তারাও সংসারী থেকেও তারা কিন্তু বুদ্ধদেবের, কেন কি দেখো, তুমি তো ওই ফ্যামিলি থেকে বিলং করো, তো কোথাও না কোথাও তোমার মানে তোমার যে কর্ম তোমার অ্যানসেস্টারের কাছেও যায়, ভাইবসটা তাদেরও কিন্তু কর্মা ক্লিন হচ্ছে, তাদেরও অনেক ব্লকেজ থাকে যেগুলো বিশেষত মা বাবার তো হয়ই হয়। হ্যাঁ, বলে না কোন পুণ্যের ফলে এরম সন্তানের জন্ম হয়, তো সেরকম মায়ের গর্ভটাও সেই রকমই হতে হবে পবিত্র, মানে সেই রকম আধার হতে হবে মাকেও, তবে না একটা মানে যারা সোল তারাও কিন্তু ডিসাইড করে আমরা যে বাবা মা আমাদের, সেটাও কিন্তু আমাদের ডিসাইড। হ্যাঁ, আমাদের মানে যারা খুব ক্লোজ মানে রিলেশনে আসে সবটা কিন্তু আমাদের ডিসাইড। বললাম না লাইফ বিটুইন লাইফ যে স্টেটটা, ওখানে আমরা সিলেক্ট করে আসি, এ আমার ভাই, এ আমার মা, এ আমার বাবা, এ আমার হাজব্যান্ড, এ আমার সন্তান, একদম প্রাইমারি ফ্যামিলি যেটা হয় সবটাই আমাদের সিলেকশন, এবং সবটাই অ্যাকর্ডিং টু আমার কর্মা। কেউ ফেরত দিতে আসবে, কেউ নিতে আসবে, ব্যালেন্স হবে কি করে না হলে, ব্যালেন্স এটা খুব জরুরি, এটা খুব একটা মানে ভাইটাল শব্দ, মানে জীবনের ব্যালেন্স, সব কিছুতে আমরা কিন্তু ব্যালেন্স করতে আসি। এক খারাপ করলে সেটাকে ভালো করে সেটাকে আমরা ব্যালেন্স করি, আর মানে যে তোমার কাছ থেকে খারাপ পেয়েছে সে তোমাকে খারাপ ফিরিয়ে দিয়ে সেটাকে ব্যালেন্স করতে চায়, মানে করে সাধারণত। এবার তোমার রিয়াকশনটা কি হবে সেটা আবার একটা কর্মা জেনারেট হবে, তুমি তাতে কি রিয়াকশন করলে, তুমি সেটাকে মারপিটে নিয়ে যাবে না তুমি তাকে ক্ষমা করে দেবে। যদি মারপিটে নিয়ে যাও তুমি আবার ওই মারপিট করতে আবার তোমাকে আসতে হবে, এইখানেই আসতে হবে এই মারপিটটাকে ফেরত দেওয়ার জন্য। আর তুমি যদি ক্ষমা করে দাও তোমার রিলিজ, ইউনিভার্স দেখে নিল যে তুমি শিখে গেছো, ক্ষমা করতে তুমি শিখে গেছো, ক্ষমা তো আমাদের করতেই হবে। তোমাকে ওইখানেও তোমাদেরকে সামনে সামনে দাঁড় করানো হবে যে তোমরা কি একজন আরেকজনকে ক্ষমা করে দিচ্ছ, যদি বলে না বাবা আমি আবার লড়তে রাজি, ইউনিভার্স বলবে তথাস্তু, ইউনিভার্স সবকিছু দিয়ে তথাস্তু বলার জন্য রেডি। এবার আমরা কোনটার জন্য তাকে মানে রিকোয়েস্ট করছি সেটা আমাদের চয়েস, কর্মের চয়েসটা আমাদের, সেখানে কিন্তু কোনো এঞ্জেলস নেই, কোনো ভগবান নেই। মানে সাধারণত মানুষ কি করে জানো তো, মানে একটু রাগ হলে এই ঠাকুর আমার জন্য কি করল, আরে বাবা ঠাকুরের কিছু নেই, এতে হাত নেই, সবই তোমারই হাত, তোমারই কর্ম, এটাই মানুষ বোঝে না। এটা যেদিন বুঝে যাবে সেদিনকার ভগবানকে দোষারোপ করা বন্ধ হয়ে যাবে। কর্মের মাঝখানে কোনো ভগবান নেই, কোনো গুরু নেই, কেউ নেই, তোমার কর্ম 1:1 হবে এখানে। ওই জন্য সবসময় কর্মটাকে খুব সাবধান সামলে, মানে এক একটা স্টেপ ফেললেও মানুষকে ভেবে চিনতে ফেলা উচিত। আচ্ছা হয়ে গেল আবেগে বা রাগে, কিন্তু সেটার কর্ম তুমি আবার নতুন করে ক্রিয়েট হয়ে যাচ্ছে, এটাকে থামবে কি করে, এটা তো থামাতে হবে। এটা শিখে গেলেই তো অনেকটা লার্নিং হয়ে যায়, অনেকটা। এবারে দেখো, এবার বলবে যে তোমাকে তুমি সব ব্যাপারে তুমি ক্ষমা করে দেবে, এক একটা সময় থাকে লার্নিং থাকে, তোমাকে প্রোটেস্ট করাও শিখতে হবে। তুমি হয়তো এত বেশি মানে ক্ষমা করতে করতে, ক্ষমা করো, আলটিমেটলি ক্ষমা করো, ক্ষমা তো করতেই হবে, কিন্তু তোমাকে কিছু কিছু জায়গায় নিজেকে সেভও তো করতে জানতে হবে। ঠিক, কিছু কিছু জায়গায় তোমাকে সেভ করতেও জানতে হবে। সব জায়গায় তুমি ঘাড় নুয়ে তুমি মার খেয়ে যাবে, এটা তো তোমাকে বলে দেয়নি ইউনিভার্স। এই জন্য কৃষ্ণ বলেছে কিন্তু সবসময় ক্ষমা আর সবসময় প্রতিশোধ নেবে না। হ্যাঁ, অর্জুনকে বলেছে একদম, তোমাকে আজ যদি যুদ্ধ, ও তো যা হওয়ার হয়েই আছে, মানে আমি তো সবাইকে মেরেই রেখে দিয়েছি, দেখে নিয়েছে, তো নিমিত্ত মাত্র, তোমার কর্ম ওটা, ওটা তোমার কর্ম যে তুমি ধর্মের জন্য লড়াইটা করছো। তো তুমি যদি দেখো তোমার সঙ্গে অধর্ম হচ্ছে, তোমার মায়ের সঙ্গে বাবার সঙ্গে কোনো অন্যায়, তুমি মেনে নেবে, এটা তো অধর্ম হয়ে যাবে, তাহলে তোমার ব্যাড কর্ম ক্রিয়েট হয়ে যাবে, কিন্তু তুমি তোমার মা বাবাকে প্রোটেক্ট করোনি, তাই না? সেক্ষেত্রে এই লড়াইটা তো থাকবে, এটা তোমাকে ডিসাইড করে নিতে হবে, তুমি সাইলেন্ট হয়ে যাবে না তুমি ওখানে প্রোটেস্ট, ওটা কিন্তু গুড কর্ম, তুমি প্রতিবাদ করছো ঠিকই, কিন্তু ওটা গুড পারপাসে, এটা গুড কর্মই ক্রিয়েট হচ্ছে, এটা কোনো ব্যাড কর্ম ক্রিয়েট হবে না। ম্যাম আমরা অফ দ্য ক্যামেরা, আপনি কিছু মানে বাকি আছে কি কর্মের? না 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 না
মানে অনেকটা আমরা আজকে জানলাম কর্মর ব্যাপারটা, এত সুন্দর করে কেউ বলেনি ম্যাম। ঠিক আছে, তো যেই নেক্সট টপিকে আমি যেটা ঢুকবো সেটা হচ্ছে ম্যাম, অফ দ্য ক্যামেরা আমরা কথা বলছিলাম যে সুইচ ওয়ার্ডস। সুইচ ওয়ার্ডস। এটা একটা খুব ইন্টারেস্টিং, কারণ আমরা অল্প একটু শুনে বললাম ম্যাম এটা আপনি বলবেন না, এটা আপনি মানে ক্যামেরা চলবে, লোকেরা যাতে শোনে সেরকম একটু বলুন এই ব্যাপারটা। দেখো, সুইচ ওয়ার্ডস এমনি আমরা যখন রেকি শিখি, হুম। শেখা শুরু করি, তখন থেকেই কিছু কিছু সুইচ ওয়ার্ডস, কিছু কিছু কোড, এগুলো না মানুষও শুনলে ভাবে আরে এটার আবার কি আছে, এটা কিছু হয়? হ্যাঁ, কিন্তু হয়। সত্যি হয়। হ্যাঁ হয়। এটা তোমাকে ওই বললাম না, বিশ্বাস। কারণ সুইচ ওয়ার্ডস মানে কিছু কিছু সিচুয়েশন, আমি আমার ক্ষেত্রে বলতে পারি অনেক কিছুই কিন্তু আমাকে ইউনিভার্স নিজে হাতে ধরে মানে পরিস্থিতি অনুসারে শিখিয়েছে, জানিয়েছে। সিচুয়েশন অনুসারে আমার কাছে অনেক কিছু এসছে যেটাতে আমার কোনো হাত নেই, বাই দ্য গড গ্রেস। এমনভাবে কিছু কিছু জিনিস এসছে, মানে আমি নিজেও অবাক হয়ে গেছি যে এই জিনিসগুলো আমার সঙ্গে কিভাবে হলো। আমি মানে অটোমেটিক্যালি, মানে এটা অদ্ভুত অদ্ভুত ব্যাপার। কিছু সুইচ ওয়ার্ডস আছে, মানে এগুলো কিন্তু মেডিটেশনের দ্বারা আসে। একটু উদাহরণ দিন না, একটু যেমন যাতে বুঝতে পারে। আমি একটা বলতে পারি, আমার একটা মানে এটা তোমরাও কখনো কাজে লাগাতে পারো, হুম। ট্রুথ আনমাস্ক। ট্রুথ আনমাস্ক। এটা কোথাও মানে কাটাকাটি করা যাবে না, জাস্ট অ্যাজ ইট ইজ যেমন আছে। তোমার ধরো তুমি কোনো কিছু জানতে চাচ্ছ, একটা আচ্ছা এর পেছনে সত্যিটা কি, বা এটার কি আছে, এর পেছনে কি কারণ হতে পারে, বা এই জিনিসটা আমার জানা দরকার, এটা আমি কোনো কোনো ইনফরমেশনের ক্ষেত্রে এটা ভালো কাজ দেয়। তুমি যদি ওটা মানে একদম ব্লাইন্ডলি যদি এটাকে চ্যান্টিং করো, একটা ইন্টেনশন দিতে হয় সবসময় যে এটার আমি 7 দিনের মধ্যে আমি যেন এর খবরটা আমি বুঝতে পারি বা জানতে পারি, তোমার কাছে সত্যিটা আসবেই আসবে। ওটা ইউনিভার্স দেখে নেবে কিভাবে আসবে, কিভাবে আসবে আই ডোন্ট নো, কিন্তু আসবে, কিন্তু আসবে। আসবে, আসবেই আসবে, আসবেই আসবে। মানে এটা একদম প্রমাণিত। আর এটা কিন্তু আমি কোথাও, এটা কিন্তু মেডিটেশনের দ্বারাই আসা, আমি কোথাও শিখিনি, আমাকে কেউ বলেও নি, এটা কিন্তু মেডিটেশনের দ্বারাই এসেছিল। মানে এটা আপনি জাস্ট শুনেছিলেন যে এরকম হতে পারে? না, সুইচ ওয়ার্ড আমরা প্র্যাকটিস করি। সুইচ ওয়ার্ড যখন আমরা আর একই যখন শিখি, বা এখনও আমার ম্যামদের সঙ্গে কানেক্টিভিটি আছে, তো ওই সুইচ ওয়ার্ডস আমরা অ্যাপ্লাই করি। কোনো কোনো ক্ষেত্রে কিছু কোর্স থাকে, সেগুলো যেমন ধরো 0927, একটা আমার ধরো ঘরের একটা খুব ক্ল্যাটার পরিষ্কার করার দরকার আছে, তো আমরা যদি ওটা ভিজুয়ালাইজ করি যে পুরো 0927 এরম একটা গ্রিন কালিতে পুরো বাড়িতে এরম ফ্লো হচ্ছে, এবং ঘরের এনার্জি, ইন্টেনশন ইজ দ্য মাস্ট। তুমি কিসের জন্য একটা এনার্জি, ওটাও তো একটা এনার্জি, তো কিসের জন্য তুমি কল করছো, যে আমার বাড়ির সব ক্ল্যাটার পরিষ্কার হয়ে যাচ্ছে, বা একটা তেজপাতা দিয়ে তুমি ওটা লিখলে, ওটা একটু কর্পূর দিয়ে জ্বালিয়ে দিলে, তো এগুলো খুব মানে সপ্তাহে একদিন একটু করলে ইন্টেনশন থাকলো যে আমার বাড়িতে যত ক্ল্যাটার আছে সব একদম ক্লিন হয়ে যাচ্ছে। এনার্জি কাজ করে তখনই, এনার্জিকে একটা সবসময় একটা দিশা দিতে হয়, একটা টার্গেট দিতে হয়, যে তুমি কি টার্গেটে কি কাজের জন্য তুমি এনার্জিটাকে কল করছো, তো এনার্জি তখন কাজ করে। তো সুইচ ওয়ার্ড ঠিক ওই রকম, কিন্তু তোমার বিশ্বাস থাকতে হবে একদম। তুমি যদি ভাবো এতে কাজ হবে, তাহলে কিন্তু হবে না, একদম জিরো। তখন বলবে ম্যাম আরে আপনি তো বললেন এর তো কোনো কাজ হলো না, তার মানে তোমার কোথাও বিশ্বাসের মানে কমই ছিল ওখানে। আজ রেকিতেও তুমি যদি ধরো, আমি 5টা ক্লায়েন্টের ধরো একটা সমস্যা নিয়ে হিলিং হচ্ছে, ধরো ফাইন্যান্সিয়াল ইস্যু নিয়ে আমার 5 জনের হিলিং হচ্ছে, তো 3 জনের খুব ভালো রেজাল্ট, একজনের কিছুই নয়, একজনের মোটামুটি একটা। কারণটা কি? বিশ্বাস। 3 জন ভেবে নিয়েছে, মাইন্ড সেট এরমই যে ম্যাডামকে দোয়া আছে মানে আমার তো কাজ হবেই হবে, তার তো হবেই হবে, কেউ আটকাতে পারবে না। কারণ আমার যে এনার্জিটা আমি দিচ্ছি বা ইউনিভার্সে যে এনার্জিটা আসছে, ওটা প্রপার সে রিসিভ করছে। তোমাকে তো গুড রিসিভারও হতে হবে। তোমার রিসিভার, তুমি নিজে ব্লক তৈরি করছো তোমার বিশ্বাসটাকে কমজোর করে, ব্লকটা তোমার, সমস্যা তোমার, তার উপর থেকে তুমি ভাবছো এতে কি কাজ হবে, তাহলে তুমি এনার্জিটা রিসিভই করছো না, তাই না? এবার যার একদমই হচ্ছে না, তার মানে কি তার বিলিফ সিস্টেমে প্রবলেম আছে, আর যার মিডিয়াম মিডিয়াম, তার মানে তার বিলিফ সিস্টেমও মিডিয়াম মিডিয়াম, হতেও পারে নাও হতে পারে এরকম। অথচ 3 জনের কিন্তু একই হিলিং, 3 জনের কিন্তু খুব ভালো কাজ হচ্ছে।
তাহলে প্রবলেমটা কার? তোমার দরজাতে কেউ ফুল, মিষ্টি, কেক সব নিয়ে, আইসক্রিম সব নিয়ে দাঁড়িয়ে, তুমি দরজাটাই খুললে না, তোমার বাড়িতে কি করে ঢুকবে? কি করে আসবে জিনিসটা? তো তোমাকেও তো গুড রিসিভার হতে হবে। হ্যাঁ, তো গুড রিসিভার হতে গেলে কি করতে হবে? গুড রিসিভার হতে নিজের বিশ্বাসটাকে বাড়াতে হবে। বিশ্বাস সবসময় বলে অন্ধবিশ্বাস। তুমি ভগবানকে যেমন বিশ্বাস করে, এই স্পিরিচুয়াল ফিল্ডে, স্পিরিচুয়াল হিলিংয়ের ক্ষেত্রে ফেথ সিস্টেম, বিলিভ সিস্টেমটা একদম স্ট্রং হতেই হবে। না হলে ওই হিলিংয়ের এনার্জি ওইখানে গন্ডগোল হয়ে যায়। আমি তোমার দিকে পাঠাচ্ছি, তুমি রিসিভ করছো না। মানে মন থেকে বিশ্বাস করছেন যে ফালতু আরে আছে। দিলাম, এখনো হয়নি, আরে এখনো হবে, এটা ভাবলে কেন? ধরো তোমার একটা কাজ কারো 20 দিনে কাজ হচ্ছে, কারো 21 দিনে হচ্ছে, কারো 3 মাস লাগতে পারে, কারো আবার 1 বছরও লাগতে পারে। কেন? কারণ প্রত্যেকের কিন্তু ব্লকটা যে ক্রিয়েট হয়েছে সবার কিন্তু কারণটা এক নয়। কারোর ডেনসিটি, যার ডেনসিটি যেমন সেটাও একটা ফ্যাক্টর হয়, কারোর বিলিফ সিস্টেমটা কেমন সেটাও একটা ফ্যাক্টর হয়। তাহলে তুমি যদি ভাবো একটা হিলিংয়ে দিচ্ছি, মানে ডাক্তারের কাছে মানুষ যখন যাচ্ছে তখন কিন্তু ওটা নয় যে ওটা তখনও যদি ভাবে তখনও গন্ডগোল হয়, অথচ ওখানে তো ট্যাবলেট দেখতে পাচ্ছে, এখানে তো ট্যাবলেটটা দেখতে পাচ্ছে না। সমস্যাটা তো এইখানে। কিন্তু এদিকে আবার বলতে নেই, ভগবানের কাছে কি কিন্তু অফুরন্ত তার চাহিদা। সেটাই, ভগবানের কাছে তো অফুরন্ত চাহিদা, আর ভগবানও কিন্তু দেওয়ার জন্য অনেক, মানে অফুরন্ত, ভগবানের ভান্ডারও অফুরন্ত। আমরা ততটাই রিসিভ করি যতটা আমাদের ক্যাপাসিটি, এটা একবারে ফ্যাক্ট। আমরা যখন, আমি মানে এক্ষেত্রে আমি আকাশিকের কথাটা একটু তুলতে চাই। আকাশিক রেকর্ডস আমরা, ওটা একটা ওটাও এক রকমের হিলিং মোডালিটিস, কিন্তু খুব হাই ফ্রিকোয়েন্সিতে কাজ হয়। এবার আমার ক্ষেত্রে যেটা হয়, আমি কিন্তু অনেক কিছু আমি কম্বাইন্ড করে, ওটা আমার, ওটাই ভগবানের একটা ব্লেসিংস বলো, ইউনিভার্সের বলো, ওটা ইনস্ট্যান্ট, ওটা হয়, আসে ভেতরে জিনিসটা, যে কোথায় কিভাবে কি হয়। এবার ওখানে মানে রীতিমতো একটা 5 ডাইমেনশনে গিয়ে যেটা হয়, ফ্রিকোয়েন্সিটা খুব বেড়ে যায়। যেটা আমরা রেইকিতে কি করি, আমরা ভাবছি যে আমার সামনে ক্লায়েন্ট আছে, বা আমি আমার সামনে, বা 1:1 যখন হিলিং হয়, কিন্তু আমরা যখন ডাইমেনশন চেঞ্জ করে, আমি যখন আকাশিক ফিল্ডে গিয়ে যখন ওটা করি, আমি এনার্জি বডিতে আছি, আমি হিলিংও করছি তার এনার্জি বডিতে। এখানেও এনার্জি বডি, কিন্তু ওখানে ডাইমেনশনটা চেঞ্জ হওয়ার জন্য এখানেও এনার্জি বডিতেই হচ্ছে। চাই আমি ফিজিক্যাল বডিতে করছি ঠিকই, কিন্তু এনার্জি বডির উপরেই কাজটা হচ্ছে। হ্যাঁ, ওখানে গিয়ে এনার্জি তো ট্রান্সফারটা হচ্ছে। হ্যাঁ, কিন্তু ওখানে গিয়ে ওর ফ্রিকোয়েন্সিটা একদম অন্যরকম হয়, ওখানে গিয়ে কাজটাও অন্যরকম হয়। তাছাড়া কিছু আর মানে ওই আর কি, বাই দ্য গড গ্রেস কিছু কিছু জিনিস ইউনিভার্স গাইড করে। এমনও অনেক একটা ব্যাপার আছে, মানে আমার স্টুডেন্ট হয়ে এসছে, আমাকে গাইডেন্স দিয়ে একদম যেরকম ভ্যানিশ হয়ে যাওয়া বলে না, এরকম গায়েব হয়ে গেছে, আর মানে আর ফিরে আসেনি। এমন কিছু বলে গেছে যেগুলো আমি মানে সেকেন্ড কাউকে কেউ জানে না, এমন কথা। যেমন আমার কিছু পার্সোনাল ব্যাপারে, হ্যাঁ, মানে একটু ছোট্ট। এবারে আমার কোনো মন্দিরে আজ ধরো 15-20 বছর একটা ছিল, মানসিক করা ছিল, হ্যাঁ, সেটা মানে একটু ডিস্টেন্স, একটা পারপাস হয়ে গেছিল, ওটার জন্য আমি মানে অনেকবার মনে হয়েছে যাব, কিন্তু আমি গিয়ে উঠতে পারিনি। এটা হ্যাঁ, এটা আমার ভুল, কিন্তু উনি কি করে জানলেন? ওনার তো জানার কথা না। উনি কি বললেন? বললেন যে একটা কোনো মন্দিরে আপনার মানসিক করা আছে, আপনাকে ইমিডিয়েট ওটাকে করতে হবে, শোধ করতে হবে, না হলে আপনার অনেক ক্ষতি হচ্ছে। হ্যাঁ, এবং সেই গাইডেন্সটুকু দিয়ে উনি চলেও গেলেন। আমার স্টুডেন্ট হয়ে এসে, পুরোপুরি শেখাও হয়নি কমপ্লিট, উনি বাংলাদেশ গেলেন কোনো কাজে, দিয়ে বলছে আমি ম্যাম, আমি এসে আপনার বাকি কোর্সটা আমি কমপ্লিট করবো। ওকে, তো একটা লেভেলের ওনার অ্যাটিউনমেন্ট, আমাদের একটা অ্যাটিউনমেন্ট প্রসেস হয়, যেটাকে বলি আমরা চ্যানেলাইজ করা, দীক্ষা শক্তি। তো ওই একটা মানে ফার্স্ট লেভেলটার হয়ে গেছে, সেকেন্ড লেভেলটার আর উনি তারপর আমার সঙ্গে আর হয়নি। ওনার বাবা কিছু করেন, মানে বুদ্ধিজমের উপর উনি কাজ করেন, খুব সাইলেন্টলি, কলকাতাতেই ওনারে, আমি ওনার অ্যাড্রেসটাও জানি না। তো ওনাদেরও খুব ছিল যে আমার সঙ্গে কাজ করা, যে আমরা একটা ইনস্টিটিউট করতে চাই ম্যাম, আপনার সঙ্গে যোগাযোগ করে আপনাকে রেগুলার মানে আসতে হবে, মানে এরমভাবে আর কি। তো বাংলাদেশ থেকে ফিরে আমি আপনার সাথে যোগাযোগ করব, যে আপনি রেগুলার আসবেন, মানে এসে আপনার মানে ওই সব, এবার
ফাইন্যান্সিয়াল ব্যাপারটা সেটেল হতে যাচ্ছে জাস্ট, তো ওনার কিছু একটা পার্সোনাল প্রবলেম হয়, উনি চলে যান, কিন্তু এমনভাবে এলেন, গাইড করে বেরিয়ে গেলেন, ওনার সঙ্গে কিন্তু আর আমার কোনো নাম্বার নেননি? হ্যাঁ, নাম্বারে অনেকবার ফোন করে নিয়েছি, কোনো হয়নি, কোনো রেসপন্স পাইনি। তো এরা কারা? এরা একদমই এনজেলসদের পাঠানো মেসেঞ্জার। ওইটুকুই আমার জীবনে ওনার রোল ছিল। উনি গাইডেন্স দিয়ে, ওনার নিজে না, উনি ওনার বাবা করেন, তো ওনার বাবাকে আমার কোনো ছবি টবি নিশ্চয়ই দেখিয়েছেন, তো অনেক কিছু বলেছেন, যা বলেছেন অনেক পজিটিভই সবই ছিল। তো ওনার আমার সঙ্গে তো আলাপও নেই, কিন্তু ওইটুকু গাইডেন্সটা দিয়ে এরা একদমই এঞ্জেলসদের পাঠানো দূত বলেই আমার মনে হয়। এবং তাই, আর এঞ্জেলসরা যে প্রত্যেকটা পদে পদে আমাদের এই ঘরে আমরা আছি, কিন্তু আমরা ছাড়াও অনেক এনার্জি এই ঘরে আছে, সেটা ফিল করতে পারছি। হ্যাঁ, কারণ আমি যদি তাদের কল করি, তারা থাকবেনই থাকবেন। এবং প্রত্যেক সোলের সঙ্গে এঞ্জেলস থাকে। প্রত্যেক, আমরা যখন পিএলআরে যাই, আমরা কিন্তু এঞ্জেলসদের আমরা দেখাই, দেখো এঞ্জেলস তোমার সঙ্গে কারা, কতজন এঞ্জেলস আছে। তারা নিজেরাই বলে কতজন এঞ্জেলস আছে। তাকে কি করছে? প্রোটেক্ট করছে? এঞ্জেলস গাইড করে। গাইড করে? হ্যাঁ, তোমার যে ইনটিউশন আসে, হ্যাঁ, ওটা কি করে আসে? তুমি হয়তো ভাবলে, আচ্ছা কোনো একটা টপিক নিয়ে তুমি ভাবছো যে আমার এটা করলে ঠিক হবে, এটা আমার জন্য বেটার হবে, তো তোমার মধ্যে কেউ তোমাকে যেন একটা দেয়, ইনটিউশনটা তোমার আসে কোত্থেকে? এঞ্জেলসটা তোমাকে মেসেজ করে অ্যাজ এ ভাইব্রেশন। তোমার তখন মনে হয় না, এটার থেকে ওটা বেটার। প্রত্যেকটা মুহূর্তে আমাদের গাইড করে, আমাদের সঙ্গে একাধিক এঞ্জেলস থাকে। এবং যখন বাজেও হয়, তাহলে কি সেটা শিক্ষা দেওয়ার জন্য আমাদের শিক্ষা দেয়। তখন দেখো কিছু কিছু জায়গায় ওনারা সাইলেন্ট থাকেন, কারণ ও লার্নিংটা তোমাকে নিতে হবে, লার্নিংটা তোমাকে নিতে হবে। অনেক পরিস্থিতিতে আমি মানে কি বলবো, খুব ভালো রকমভাবে আমি এঞ্জেলসদের উপস্থিতিটা খুব মানে একদম যাকে বলে না ফিল করা, বা কি বলবো, রীতিমতো ওনাদের কি, ওনাদের তো বলার নয়, ওনাদের প্রেজেন্সটা ছোট ছোট ব্যাপারেও তুমি যদি এঞ্জেলসদের রিকোয়েস্ট করো, ফুলফিল হয়। তোমার মানে কোথাও তুমি জ্যামে ফেসে আছো, তুমি, আমরা যেটা আর্কেঞ্জেল মাইকেলকে কল করি, পাওয়ার, প্রোটেকশন, পজিটিভিটি, মানে একটা সময় এত রেড বাতি, এত ভিড়, এত মানে ট্রাফিকের মধ্যেও ঠিক যেন মনে হলো আমাদের গাড়িটাকে উড়িয়ে নিয়ে গেল, এসকর্ট করে নিয়ে যাওয়ার মতো, এত সুন্দরভাবে। মানে আমি শুধু থ্যাংক ইউ করা ছাড়া তখন আর কিছু থাকে না মনে, আর বেশি কিছু তারা চায়ও না, তারা কিছু শুধু শুধু মানে থ্যাঙ্কসটাই চায় ওনারা, অ্যাপ্রিশিয়েট যে একদম, বিষয়টা, যে তুমি ওটাকে বা একটা ধরো আমরা যখন কোনো একটা কাজ করছি, তার একটা আমরা এঞ্জেলিক হিলিং যেটা কি করি, ওটা কিছু সিম্বল তো থাকেই, তার সঙ্গে যেটা হয় একটা ডিউটি দেয়া হলো এঞ্জেলদের কি আর্কেঞ্জেলস আমার এই কাজটা যেন হয়ে যায়, তো কিছু এও থাকে, ও রিচুয়ালসও থাকে। তারপরে যেটা হয়, আমাকে শুধু বারবার থ্যাঙ্কস গিভিং করতে হয় যে আমার এই কাজটা হওয়ার জন্য থ্যাংক ইউ, আমার এই কাজটা হওয়ার জন্য থ্যাংক ইউ। সারাদিন তুমি এটাই করতে থাকো, মানে যত সময় তোমার যে ইন্টেনশন তোমার দেয়া আছে, এবার তোমাকে সেটা বুঝতে হবে যে আমার এই কাজটা 2 দিনে হতে পারে কি 5 দিনে। তুমি 5 দিনের কাজটা 1 দিনে চাইলে তো হবে না, তোমাকে 5 দিন তোমাকে ধৈর্য ধরতে হবে। একদমই ঠিক। তো তোমাকে একটা ইন্টেনশন দিয়ে সেটা তুমি বুঝবে তোমার কাজটা মানে পসিবিলিটি টাইম কতটা হতে পারে। একটা অ্যাবসার কিছু চেয়েও তো লাভ নেই, যেটা চাইলাম এটা হওয়ারই নয়, এমনভাবে চাওয়াটাও তাদের পরীক্ষা নেওয়া হয়। তো ওরম ভাবেও না, যেটা পসিবল হতে পারে এমন জিনিস, কিন্তু ওনারা শুধু চান থ্যাঙ্কস গিভিং। আর থ্যাংক ইউ ম্যাম, অনেকটা আজকে কার্মাটা খুব হেভি ছিল, মানে লাস্টে আমরা একেবারে শেষের দিকে আছি ম্যাম, আর লাস্টে একটা পিএলআর এর ঘটনা দিয়ে আমাদের আজকে পডকাস্ট শেষ করব, যদি রাখেন ছোট করে। পিএলআরে আমার একজন স্টুডেন্ট আছে, তো ওরা আমরা যখন মানে পিএলআরে বসি, তখন ওর একটা কোয়েশ্চেন ছিল যে দিদি তোমার সাথে আমার কি কানেকশন, তোমার সঙ্গে আমি কেন এত কানেক্টেড ফিল করি। তো এবার দেখলো যে বুদ্ধের সময়, মানে আমিও অনেক পুরনো সোল, হ্যাঁ, তো ওর আর আমার মানে আমরা একই ওই বুদ্ধের সময়তে, মানে বুদ্ধের যারা সেবায়েত বলো বা ওনার ওতেই আমরা ছিলাম একসঙ্গে, দুজনে, আমরা দুজন ভাই বোন ছিলাম। তা আমার সঙ্গে ওর দেখা হয় একটা সেমিনারে, এরকমই একটা স্পিরিচুয়াল না সেমিনারে, মানে হ্যাঁ স্পিরিচুয়াল এতে, হ্যাঁ একদমই তাই। তো আমরা এমনি হঠাৎই ওর ওই বলে না সোলকে ঠিক চিনে নেয়, ও গিয়ে আমার হাতটা ধরে এরম ভাবে,
হাত ধরে? হ্যাঁ, এমনি জাস্ট গিয়ে বলছে, মানে এত লোকের মধ্যে, হ্যাঁ, প্রায় ১৫০-২০০ মানুষ, তার মধ্যে ও আমার সঙ্গে কি ফিল করলো, ও গিয়ে কিন্তু সেই যে হাতটা ধরলো, আদৌ ধরে আছে, যে এরম আমার এরম অ্যাকচুয়ালি আমার ব্রেসলেট গুলো দেখে ওর খুব ইয়ে লাগে ওকে। হাতের। তো দেখে এরম বলছে যে এরম এরম কিরম ভাবে হয় রেকি, এরম রেকির কথা হতে হতে আমি বললাম, বললো যে আমার এরকম সুগারের প্রবলেম, এই সেই হতে হতে কথাগুলো হলো। তো যে সুগার, মানে ও না জেনে, এই যে ধরো রেকি অনেকে আছে ঠিক মতো প্রপার না শিখে যদি তুমি করে কেউ, তো ওর আগে তো আমরা কি করি, আমাদের নিজেদের একটা প্রোটেকশন নিতে হয়, যাতে আমি একজনের অরার মধ্যে এন্টার করব, আর তার নেগেটিভ জিনিস যাতে আমার মধ্যে না আসে, তার জন্য আমাদের অনেক রকম প্রসেস থাকে, যাতে আমরা নিজেদের প্রোটেকশন নিয়ে আমরা চলি। তো ওইভাবে না করে ওর হিলিং এ কাজ হয়ে যাচ্ছে, ওর ভাল লাগছে, সেটা নিজের কাছের মানুষেরই করে গেছে হিলিং, কিন্তু ওর কি হয়েছে, সোলার প্লেক্সাসটা ড্যামেজ হয়ে গেছে। ওর যার সুগারের ট্রিটমেন্ট, তার সুগার ভালো হয়ে গেছে, ওর সুগার হয়ে গেছে, এরম হয়েছে। কেন কি ও প্রোটেকশন নেয়নি, হুম। এনার্জি শিফট হয়ে গেছে হয়ে যায়? একদম। মানে আপনার ভেতরে যদি কোনো রকম ব্যাড এনার্জি থাকে, হ্যাঁ, সেটা অন্য মানে হ্যাঁ, আসতে পারে, অবশ্যই আসতে পারে, কিন্তু তোমাকে তার জন্য প্রোটেকশন নিতে হবে না। হ্যাঁ, প্রোটেকশন থাকলে তো প্রোটেকশন নিলে কিছু হবে না, কিছু হবে না। কিচ্ছু হবে না। কিন্তু প্রোটেকশন কারণ যদি হ্যাঁ, প্রোটেকশন নিতে হবে। আর একটা যেটা আমরা যেটা বলি, যে এনার্জি ড্র্যাগ হওয়া। ড্র্যাগ হওয়া, এটা হ্যাঁ, কি জিনিস? এনার্জি ড্র্যাগ কিরকম, ধরো আমরা একটা হিলিং করলাম, যার হিলিং করলাম সে মানে তার মধ্যে নেগেটিভ এনার্জিটা খুব বেশি, এনার্জি মিনস আমি এনটিটি বলছি না, কোনো না কোনোভাবে তার এনার্জিটা খুব নেগেটিভ হয়ে আছে। এনটিটি হলে তো আরোই সাংঘাতিক থাকে ব্যাপার। তো তখন কি হয়, মানে হিলিং এর পর না মনে হবে ও আমার থেকে আরাম পেয়েছে, আরাম পেয়েছে, ও রিকভারি হয়ে গেছে। ও কিন্তু ও মানে আনকনসিয়াসলিও আমার সঙ্গে কিন্তু ও একটা কানে, ও যখনই ওর অস্বস্তি হবে বা শরীর খারাপ, ও কিন্তু আমাকেই মনে করবে যে ওর হিলিং এ তো আমার বড় আরাম হয়েছিল, অটোমেটিক্যালি একটা কানেক্টিভিটি তৈরি হয়ে যায়। এবং আমার তখন আমি এনার্জি র্যান্ডামলিও ড্র্যাগ করে নেবে আমার, আমি কিছু না করলেও আমার ড্র্যাগ হবে। তখন আমাদের ওই কিছু প্রসেস থাকে, কর্ড কাটিং, আমরা ওগুলো করলে আবার ২ মিনিটের মধ্যে আবার ঠিকও হয়ে যায় ওটা। এনার্জি কর্ডটা আমরা কেটে দিলাম, কারণ সবটাই তো একটা, এই যে ধরো একটা শরীর যখন ছেড়ে দেয় সোল, ওই একটা সিলভার কর্ড থাকে, ওই সিলভার কর্ডটা মানে যখন কি বলবো, অ্যাস্ট্রাল ট্রাভেল, এটার শোনা আছে নামটা? না। অ্যাস্ট্রাল ট্রাভেল মানে তুমি এনার্জিক্যালি তুমি কিন্তু যে কোনো জায়গায় যেতে পারো, তোমার যদি সেই ম্যাচুরিটিটা হয়, মেডিটেশনের একটু হ্যাবিট হয়, বা তুমি কিন্তু অ্যাস্ট্রাল ট্রাভেল মানে তুমি এনার্জিক্যালি তুমি অনেক জায়গায় যেতে পারো। হ্যাঁ, এটা কিন্তু আমরা সত্যি কথা বলি, এই ভাষাটা বা এই যে ধরনটা আপনি বলছেন, এটা আমরা কার্টুনে খুব দেখেছি। আচ্ছা, রকেটটা অ্যাস্ট্রাল দ্বারা ওই একটা একটা পাওয়ারের দ্বারা অ্যাস্ট্রাল হয়ে অন্য একটা ইউনিভার্সে, অন্য একটা গ্রহের সামনে চলে গেছে। হ্যাঁ, আমি সেটাই। কি মানে এরকমই টাইপের হ্যাঁ, এটা একটা? এইরকমই টাইপের। হ্যাঁ। ধরো আজকে কৈলাসে কেউ তো যেতে পারেনি, না, ওই অ্যাস্ট্রাল ট্রাভেলের দ্বারা আপনি অ্যাস্ট্রাল ট্রাভেল গিয়ে তুমি কিন্তু কিছুটা হলেও তুমি, যদি ইউনিভার্স তোমাকে অ্যালাউ করে, অবশ্যই ইউনিভার্স তোমাকে অ্যালাউ করে, তোমাকে সবকিছু ইউনিভার্স জানাতে বাধ্য নয়, তোমার ক্যাপাসিটি অনুসারে ইউনিভার্স তোমাকে অ্যালাউ করবে। তোমার আধারটা এইটুকু, তুমি একটা এত বড় জিনিসটা তুমি মানে নেবে কি করে, সম্ভব না তো। নিতে পারবে না তো। তো সেক্ষেত্রে তোমার তুমি যদি সেই আধার, তুমি যদি ম্যাচুরিটি সেই লেভেলের হয়, বা ম্যাচুরিটি মিনস মানে ওই এ নয়, মানে স্পিরিচুয়ালি তুমি আধার যদি সুন্দর হয়, ভালো আধার হয়, তাহলে কিন্তু সে দেখতে পারে। ওকে। এবং সেটা এনার্জিক্যালি হয়, সেটা ওইভাবে তুমি পায়ে হেঁটে তো আজ পর্যন্ত কেউ উঠতে পারেনি, এত কিছু সায়েন্স করে ফেলে, কিন্তু সায়েন্স এইখানে এখনো হাত পা বাঁধা আছে, করতে পারেনি কিছু, এটা এখনো সবার কাছেই একটা রহস্য। আর ওই ম্যামটা আপনার সাথে এখনো যুক্ত আছে? হ্যাঁ, এখনো আমার সঙ্গে যুক্ত, এবং ওই বার্থে বললাম না আমরা ভাই বোন ছিলাম, এবং আমরা ওই একসঙ্গে একটা জার্নি ছিল আমাদের। হ্যাঁ, তো এছাড়াও আরো মানে এমনও এসছে অনেকে, মানে তার সঙ্গেও আমার কোনো না কোনো ভাবে মানে কি বলবো, কানেকশন ছিলই, পেছনের বার্থেও ছিল। ওই জন্য বললাম না, হয় পজিটিভ না হলে নেগেটিভ, কোনো না কোনো ভাইবস থাকবেই, না হলে তোমার সোল তোমার আশেপাশে আসবে না। একটা রিক্সাওয়ালা, একটা কাজের লোক, প্রত্যেকেই কিন্তু গিভ অ্যান্ড টেকের একটা ব্যাপার আছে। ওরও এত রিক্সা আছে, তুমি কিন্তু ওই রিক্সাটাকে তোমার মনে হবে এই রিক্সাটাতে আমি যাই, তাই না? কাজের অনেক তো কাজের মেয়েরা কাজ করে, তোমাকে ওরই সঙ্গে তোমার ঠিক লাগবে, কানেক্টিভিটি হবে, যে না এই আমার কাজটা ঠিকঠাক করে দেবে, তাই না? তো ওই আসবে, ওর কেন কি তোমার ওই গিভ অ্যান্ড টেকটা রয়ে গেছে তোমার সাথে, ওটা খুব
ফেরত দিতে আসে। ম্যাম আপনি কিছুক্ষণ আগে একজনের কথা, যে ম্যামটার কথা হ্যাঁ বলছিলেন, হ্যাঁ হ্যাঁ সে আপনার কাছে এসেছিলেন ওই স্টোনগুলো মানে হ্যাঁ 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 ক্রিস্টালগুলো দেখে খুব ক্রিস্টালগুলো ভালো দেখে, লেগেছে, হ্যাঁ, কারণ ওনার সুগারের জন্য। সুগারের জন্য। তো এই ক্রিস্টালের দ্বারা কি মানুষের শরীরে, ধরুন কারো কিডনিতে স্টোন আছে হ্যাঁ বা কোনো রকম রক্তচাপের প্রেশারের অসুবিধা আছে, হ্যাঁ হ্যাঁ। সেগুলো ঠিক হয়? দেখো, এই যে স্টোনগুলো না, এগুলো কালার ওয়াইজ এগুলো একটা এফেক্ট করে। হুম এগুলো তো ন্যাচারাল হুম জিনিস, এগুলো এফেক্ট হয়। কারণ হুম আমরা যখন, আমি ক্রিস্টাল করি, ক্রিস্টাল থেরাপিও করি, ঠিক হুম আছে, ক্রিস্টাল গ্রিড হয়। কারণ কোনো এমন খুব কঠিন যদি কোনো হিলিং হয়, খুব টাইম টেকিং ব্যাপার, হয়তো বছর 2 বছর লেগে যাবে, তখন কত তুমি এনার্জি ওভাবে করবে, তখন ক্রিস্টাল গ্রিড বসাতে হয়। গ্রিড বসিয়ে ক্রিস্টালের ওর ওন্ড হয় আমাদের, ওটা দিয়ে আমরা হিলিং করি, যাতে হিলিংটা তাড়াতাড়ি হয় এবং ভালো আরও ভালো হয়। এনহান্স হয়। কারণ ক্রিস্টালের পাওয়ারটাও ওর মধ্যে যাচ্ছে। হুম এবং ক্রিস্টালে যদি বলো, হ্যাঁ অবশ্যই এফেক্ট করে, যে মানে তোমার কোথায় ব্লকেজ আছে সেটাকে স্ক্যান করে হুম হুম ওটাকে আমাদের বুঝতে হয় যে কার কোনটা মানে লাগবে। হুম তাছাড়া আরেকটা জিনিস, সাধারণত মানে আম পাবলিক যদি বলা হয় যে তোমাকে যে কালারটা অ্যাট্রাক্ট করবে, হুম সেই কালারটা তোমার জীবনে প্রয়োজন আছে। তোমার কাছে যেটা নেই, হুম তুমি বলো না, আচ্ছা একটা দোকানে গেছো, 5 রকমের 5টা কালারের শার্ট আছে, তোমার মনে হলো আরে এই কালারগুলো তো আমার আছে, এইটা নেই, আমি এইটা নেবো, হুম করো না? একদম তার মানে নিশ্চয়ই। ওটা তোমার কাছে নেই বলেই তোমার কাছে কি অ্যাট্রাকশন ওই কালারে আছে। এক্স্যাক্টলি সেম ক্রিস্টালও তাই। যে ক্রিস্টালটা তোমার কালারটা মনে হবে যে বাহ, এই কালারটা তো ভারী সুন্দর, এবার যদি স্ক্যান করা হয়, দেখা যাবে তোমার ওই কালার সংক্রান্ত যে চক্র, সেখানে হয়তো কোথাও ব্লকেজ আছে, হুম যার জন্য তুমি ওই কালারটা তোমাকে অ্যাট্রাক্ট করছে, ওই কালারটা তোমার প্রয়োজন। হুম কালারে অ্যাকচুয়ালি কি হয়, সূর্যের রশ্মিটা যখন আসে, সূর্যের তো 7টা রং, হুম তো ওই ওই একটা কালার থেরাপি বলো বা যাই বলো, ওটা একটা ইয়ে হয়। কারণ আরেকটা জিনিস হয়, যেটা আমার এই হাতে একটা ব্ল্যাক টার্মোলিন, এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা সাংঘাতিক ইয়ে, এটা আমরা ডান হাতে পড়ি, কারণ আর এর এও হয়, এটা হিলিং করার একটা অন্য হয়। তো ব্ল্যাক টার্মোলিন বা টাইগার আই, এগুলো হচ্ছে হিলিংয়ের একটা আমাদের ভালো একটা ইয়ে ইনস্ট্রুমেন্ট। কিন্তু ওগুলো না যখন খুব খারাপভাবে নেগেটিভিটি যখন এফেক্ট করে, তখন ওইগুলো কেটে যায়, অদ্ভুতভাবে কাটে, তুমি না দেখলে কাঠে বিশ্বাস, মানে মানে আপনার হাত ভেঙে দিয়ে, যায়। আপনার হাত দিয়ে? এটা তো ছিটকে বেরিয়ে চলে যায়, ছিটকে বেরিয়ে চলে যায় হাত থেকে, একা একা কেটে যাবে, কিছু করতে হবে না তোমাকে। মানে এই এনার্জিটা ওটা অ্যাবজর্ব করে নিয়ে, নেগেটিভ এনার্জিটা, আমি সেভ হয়ে গেলাম, আমার উপর কোনো এফেক্ট আসে না। এরমভাবে মাঝামাঝি একদম এরম ক্র্যাক, 2 টুকরো হয়ে পড়ে যায়, এরকম একাধিক কেস হয়েছে আমার, একাধিকবার হিলিং করতে করতে মাঝখান থেকে ক্র্যাক হয়ে বেরিয়ে চলে গেছে। স্টোনটা তো ফেলে দিতে হবে। হ্যাঁ, ফেলে দিতে হয়, সেটা আলাদা, কিছু করার নেই, ওটা কিছু কাজ হবে না, কিন্তু এটা হয়। ব্ল্যাক টার্মোলিন বা টাইগারাইট আরো মজবুত হয়। ব্ল্যাক টার্মোলিনটা মানে কি বলবো, সাংঘাতিক, মানে এটা আমার নিজের ক্ষেত্রে, মানে আমি বলতে পারবো না কতবার তোমাকে আমি ছবি পাঠাবো, কতগুলো টুকরো এরকম হয়েছে, সাংঘাতিক ভাবে ওটা ইয়ে করে, মানে রিসিভ করে নেয় নেগেটিভ এনার্জি, যাতে আমার উপর কোনো এফেক্ট না আসে। আর ম্যাম শারীরিকভাবে যে কষ্টগুলো হয়, মানে ধরুন কিডনিতে স্টোন, এই হুম ব্যাপারগুলো, হুম বা প্রেশারে রক্তচাপ, বা ধরুন কারো হার্টের কমজোরি হুম ভাবে, হুম হুম তো সেইগুলো কিভাবে ঠিক হয়? সেগুলো হিলিং এর দ্বারাই হয়। কিডনিতে স্টোন, দেখো আমাদের একটা সাইকিক সার্জারি বলে একটা ইয়ে আছে, সাইকিক সার্জারি? সাইকিক সার্জারি। সাইকিক সার্জারি এটা, যেটা কোনো ইনস্ট্রুমেন্ট নেই, তুমি জানো রেকিতে আমার তো কোনো হাতে ছুরি কাঁচি তো কিছু নেই, না। মানসিক শক্তি দিয়ে সার্জারি যেভাবে হয়, এনার্জিক্যালি সার্জারি হয় ওইভাবে, এবং দিয়ে ওই জায়গাটাকে কেটে ওই ওই এরিয়াতে যে নেগেটিভ জিনিসটা আছে ওটাকে টেনে বের করে আনা হয়। কি বলছেন আপনি এটা? একদম। আর ওটাতে যদি মানে ইউনিভার্স চায়, হুম আবার বলবো আমি, যদি ইউনিভার্স চায়, হুম কিন্তু তোমার এখানে সেই আবার বিশ্বাসের ব্যাপারটাও আসবে। হুম তুমি যদি ভাবো যে আমার, হ্যাঁ আমার ওটাতেই আমার রিলিজ হয়ে যাবে, তাহলে অবশ্যই রিলিজ হবে, হবেই হবে। আর যদি ভাবো ধুর, এ আবার কিতে কি হয়, এত বড় স্টোন হুম কখনো হুম কি বেরোয়, তাহলে কিন্তু হবে না। তোমাকেও বিশ্বাস সেই লেভেলে রাখতে হবে, তাহলে কিন্তু কাজ হয়। সাইকিক সার্জারি হয়, মানে এমনও হয়েছে দাঁতের যন্ত্রণায় একদম কাতরাচ্ছে, হুম, একটা সাইকিক সার্জারিতে আজ পর্যন্ত তার দাঁত তুলতেও হয়নি, দাঁতের জায়গায় আছে, কিন্তু পেনটা রিলিজ হয়ে গেছে। সত্যি হয়? এক্স্যাক্টলি সো। আপনি যে কথা বলছেন না, লোকেরা
নিতে পারবে না। ডাক্তারের কাছেই যাবে না, ধর কিন্তু সেই বিশ্বাসটা কি সবার মধ্যে আছে? সেটাও তো এইখানেই তো বললাম না, ইউনিভার্সের অসীম ভান্ডার, আমাদের ক্যাপাসিটি কম। আমাদের যতটুকু ক্যাপাসিটি আমরা ততটুকুই রিসিভ করতে পারি। আমরা যদি বিশ্বাস না করি সেটা আমাদের প্রবলেম। ঠিক। সাইকিক সার্জারি হয়, একদমই হয়। সাইকিক সার্জারি মানে কি বলবো, যে কোনো অ্যাকিউট কোনো কিছুতে বা হার্টের যদি বলো, কতদিন লাগে এটা সার্জারিটা? এটা একদিনে হয় না তো? একদিনে হবে না। এবার তুমি কিডনি স্টোন তুমি কি একবারে বের করে দেবে? এটা তোমাকে এনার্জিক্যালি তুমি ওই জিনিসটাকে ইয়ে করছো। হ্যাঁ, মানে বাথরুমের সাথে যাতে বেরিয়ে যায় সেই ব্যাপারটা রাখো। হ্যাঁ, এবারে দেখো, আমি তাহলে নিজের একটা কেস দিই, এটা আবার বড় হয়ে যাবে তোমার হয়তো ভিডিও। না কোনো ব্যাপার না। দেখো, আমার ছিল গল ব্লাডারে স্টোন। তখন আমি কিন্তু রেকি শিখিনি না, অনেকদিন আগের কথা বলছি। আমি অলরেডি আমি প্রিপেয়ার যে আমি অপারেশন করাবো। তারপরে আমি রেকি শিখলাম। শিখে অপারেশন বললেই তো অপারেশন নয়, অনেক রকম হবে। ওষুধ মানে খেয়েও কিন্তু আমার স্টোনটা বাড়ছে। প্রত্যেকবারে যখনই আমি আল্ট্রাসাউন্ড করাচ্ছি দেখছি আমার স্টোনটা কয়েকটা বেড়ে যাচ্ছে। এক্স্যাক্টলি তাই, একদম। মানে আমি মানে কোনো নেই এর মধ্যে, মানে তুমি রিপোর্ট দেখতে পারো। এবার আমি তখন শুরু করলাম যে হিলিং, আমি দেখি হিলিং তো করি। যখন আমি হিলিং শুরু করলাম, আমি কিন্তু মেডিসিন বন্ধ করে দিলাম। আমি আমার ওষুধ খেয়েও যখন বাড়ছে আমি খাবো কেন? ওষুধ খাবো না, খেলাম না, বন্ধ করে দিলাম। আমার 20 mm হয়ে গেছিল স্টোনটা, একদম সেই লুডোর যে ডাইসগুলো হয় না ওই রকম সাইজ, ওই রকম। তার সঙ্গে কুচি কুচি আরও ছিল। আমার কোনো কমপ্লিকেশন ছিল না, কোনো নাথিং, কোনো পেট ব্যথা নেই, কোনো সিমটম নেই আমার। এবার আরও একটা প্রবলেম ছিল, যেটা আমার একটা গাইনো প্রবলেম ছিল, সিস্ট টাইপের। ওটাও কিন্তু কমপ্লিটলি কিওর হয়েছে শুধু রেকিতে। আমি কোনো একটা ড্রপ কোনো মেডিসিন আমি খাইনি। আর ওটা তো এমনি কিওর হয়ে গেছে সিস্টটা। আর যেটা ছিল তোমার গল ব্লাডারের স্টোনটা, ওটা আমি অলরেডি, আমার মাইন্ড প্রিপারেশন ছিল আমি অপারেশন করাবো। এনার্জি কিন্তু আমি অন্য দিয়ে দিয়েছি অলরেডি। ওটা কিওর হয়নি, কিন্তু কি হয়েছিল জানো? যবে থেকে আমি রেকি দেওয়া শুরু করি 1 mm আর বাড়েনি। এনার্জি পুরো লক করে দিয়েছিল ওটাকে। আমি উইদাউট মেডিসিন আমি ছিলাম, আমার কোনো মানে প্রবলেম হয়ও নি। আর স্টোনটা ওষুধ খেয়েও যেখানে বাড়ছিল, যবে থেকে আমি হিলিং শুরু করলাম ও কিন্তু একদম মানে ওইভাবেই লক হয়ে গেছে, আর এতটুকু বাড়েনি। অপারেশন হয়েছিল? হ্যাঁ, অপারেশন হয়েছে, কিন্তু কেন কি বাড়ছিল যেভাবে সেটা হচ্ছে একদম বন্ধ হয়ে গেছে। কেন? অলরেডি আমি মাইন্ড প্রিপারেশন নিয়ে নিয়েছি। আমি যখন বললাম, ভাবলাম যে এটাকে কি, কিন্তু তখন অনেক মানে আমি যখন ম্যামের সাথে ডিসকাসও করলাম যে এটা কি, তখন ম্যাম বললেন যে না, তুমি অলরেডি মাইন্ড প্রিপারেশন নিয়ে নিয়েছিলে এটাকে আমি অপারেশন করাবো, তোমার এনার্জি অন্য জায়গায় কাজ করে যাবে। যখন ভেবে নিয়েছো তখন করে নিতে হবে, ওটাকে রাখা যাবে না। কিন্তু বাই দ্য গড গ্রেস, রেকির কৃপায় আমার কিন্তু কোনো কমপ্লিকেশন ছিল না, কোনো রকম। আমি 4 দিনের দিন আমি রীতিমতো, অন্য পার্সন আমাকে কেউ বলবে না আমার কোনো অপারেশন হয়েছে, একদম টোটালি ফিট ছিলাম আমি। আর কিওরও হয়ে গেছে একদম, মানে বুঝতে পারিনি, যে বাড়ির লোকও বুঝতে পারিনি যে একটা অপারেশন হয়েছে। এত সুন্দরভাবে হিল হয়ে গেছে জিনিসটা। ওই যে ওটা তো আমার অলরেডি কার্মা ম্যাচিওর ছিল আমার কোনো না কোনো, তো আমাকে তো ফলটা তো নিতে হবে। কিন্তু তারপরও ডেনসিটিটা কম হয়ে গেল হিলিং দিয়ে। এটাই একটা মানে ভালো জিনিস, যে বেড়ে গেলে তখন আরো বেশি ব্যথা হতে পারে। হ্যাঁ, আর গল ব্লাডারেরটা কি অনেক কমপ্লিকেশন তৈরি করে দেয়, ওর পিত্তটা তো রিলিজ হয় না, ওটা জন্ডিস হয়ে যায়, অনেক প্রবলেম হয়ে যায়। আমার কিন্তু কোনো রকম, আর জবে থেকে আমার এই কি হিলিংটা আমি শুরু করি, তারপর থেকে 0.1 mm আর বাড়েনি, একদম ইনট্যাক্ট ছিল অপারেশনের দিন পর্যন্ত। এবং একাধিক ছিল, একটা বড় এরকম মার্বেলের গুটির মতো, আর বাকিগুলো কুচি 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 10-12টা ছিল। কিন্তু এতটুকু কোনো কমপ্লিকেশন ছিল না আমার, না অপারেশনের আগে না পরে। হেভি আজকের পডকাস্টটা, থ্যাংক ইউ ম্যাম। আমি কি বলবো, অনেকটা মানে দীর্ঘায়িত না হলো, মানে ইন্টারেস্টিং, এটা কম্প্যাক্ট হয়েছে ব্যাপারটা। আর একটা কি বলতে গেছিলাম বলো, কি একটা বললাম শেষ করবো, ওহো মনে পড়ে গেছে, বলি? হ্যাঁ বলুন, এই অসুবিধা নেই তো আর। আচ্ছা দেখো, আমার এক পরিচিত একজন এর মধ্যে, তো ওকে ডক্টর বলেই দিয়েছিল যে এর আর কোনো মানে নেই, মিনিমাম 6 মাসের বেশি আর কোনো মতে থাকার। কিসের উপর বলছেন? এক ক্লায়েন্টের কথাই বলছি, রেকি দিয়েই বলছি। হ্যাঁ, তো এবার আমাকে নিয়ে গেছি ওনার বাড়িতে ঢুকেই না আমার একটা অস্বস্তি ফিল হচ্ছে, একটা ঘরের একটা আমার কন্টিনিউ একটা সেন্সেশন হচ্ছে। তো
তারপরে আমি ওর করলাম, পরপর 3 দিন ওর সেশন করলাম। তারপরে আমি ফিরে গেছি। ফিরে গিয়ে আবার ওর চলছে, ওর ট্রিটমেন্ট চলছে। তো এনার্জি কিভাবে এ করে, আর তারপরে ওর সঙ্গে কথা বলতে বলতে ওকে যখন মানে কাজ করছি, তারপরে জানা গেল একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। মানে ওরা কোথাও ডক্টরের এতে গেছিল দেখাতে, তো সেখানে ওদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। ওর বাবা, যে ভদ্রমহিলা, ওনার বাবা আর ওনার দুজনেরই খুব মানে খারাপ রকমভাবে অ্যাক্সিডেন্ট হয়। এবং বাবার যাই হোক সে ঠিক হয়ে গেছে, ওর তারপর থেকে কিডনিতে প্রবলেম শুরু হয়। বিভিন্ন রকম সমস্যার সঙ্গে সঙ্গে কিডনিটা একটা মানে ভাইটাল ছিল। এবারে যেমন হয় ডাক্তার বলেই দিচ্ছে 6 মাসের বেশি আর হবে না, এর মানে করতে হবে। তারপর হিলিং করতে করতে মানে একদিন মানে দেখলাম যখন এত ডিপ রুটেড, আর ওটা না আমি তারপরে বোঝা গেল যে ওই অ্যাক্সিডেন্টের পর থেকে ওর প্রবলেমগুলো, আর ওই জায়গাটা না কন্টিনিউয়াস একটা অ্যাক্সিডেন্ট হতে থাকে প্লেসটাতে। অ্যাক্সিডেন্ট প্রোন এরিয়া বলে না এক একটা, ওই রকম। আমার তখন একটা খটকা লাগলো, আমি বললাম এটা একটা অন্য কিছু হতে পারে, কারণ আমার একটা সেন্সেশন হচ্ছে ওর রুমে ঢোকার মাত্রই। তারপরে আমি যখন মানে হিলিং করতে করতে মানে একদিন ফিল করছি, মানে দেখ ওর বাড়িতে আছে, আমি আমি আমার জায়গা থেকে ফিল করি, মানে হিলিং করছি, হাতে না একটা এমন একটা এনার্জিক্যালি ফিল করছি, ঠিক এরকম কালো লম্বা চিটচিটে একটা কিছু বেরিয়ে আসলো আমার হাতে, চাপ করে আটকে গেল এই জায়গাটা, বাঁ হাতের তালুতে। বাম হাতটা সবসময় আমাদের রিসিভিং হ্যান্ড, ঠিক আছে? আমরা যখন হিলিং আমরা এনার্জিটা চেক করি, আমরা বাঁ হাতটাকে বেশি ইয়ে করি। এটা আমরা আমার ক্ষেত্রে বলে, আমি জানি না কার কার ক্ষেত্রে কিভাবে হয়, আমি এটা যেটা ফিল করি। তো দেখলাম যে হাতে এরমভাবে আটকে গেছে। হ্যাঁ, এবং তারপর যেমন একদম ওটা বুঝলাম যে ওর মধ্যে যে নেগেটিভ এনার্জি বলো, এনটিটি বলো, যাই হোক ওই একটা কিছু ছিল। তো ওই ব্যাপারটা ক্লিন হলো। তো তারপর থেকে কিন্তু এখনো পর্যন্ত যার 6 মাস বাঁচার কথা, তার কিন্তু অলরেডি 3-4 বছর হয়ে গেছে, এখনো কিন্তু ঠিক আছে। দেখো তার কিডনিটা আমি হয়তো ফিরিয়ে দিতে পারবো না, সেটা তো অলরেডি 3 বছর তো অনেক। তো হ্যাঁ, 6 মাসের জায়গায় এখনো কিন্তু তার শরীর চলছে, হাঁটাচলা করছে। হ্যাঁ হাঁটাচলা, চাকরি করে ভদ্রমহিলা, চলছে তার। কেন কি ওর কিডনিটার ফেরত আমি দিতে পারবো না, কারণ ওটা অলরেডি যে কোনো কারণেই হোক, ওর পেছনের হয়তো কোনো কর্ম থাকতে পারে, সেটা আমার জানা নেই, কিন্তু এই জন্মের ওর যে কারণ ওটা কিন্তু ওই এনটিটির ছিল। হ্যাঁ, এনটিডির এর থেকে ওটা একটা মানে এটা আমার একটা হিলিং এর, এটা আমার খুব একটা স্মরণীয় একটা অভিজ্ঞতা, যে ওই একটা কেস যেটা ডাক্তার বলে দিয়েছে 6 মাস, কিন্তু সেই মানুষটা কিন্তু এখনো হেঁটে চলে বেড়াচ্ছে, ঠিকঠাক আছে, ভগবানের এমনই মানে রেইকির আশীর্বাদ বলো, ইউনিভার্সের ব্লেসিংস বলো, যাই বলো। থ্যাংক ইউ ম্যাম। আর আপনারা যদি এরকম টাইপের ট্রিটমেন্ট চান, তো বাদিকে তো নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করবেন, ম্যাম আপনাদের সাথে একেবারে কন্ট্যাক্ট করে নেবে। আর আমি বেশি দেরি করবো না, থ্যাংক ইউ এতক্ষণ থাকার জন্য। আমি আপনাদের হোস্ট কৌশিক সেন। আজকে আমাদের সাথে আবারও দিল্লি থেকে এসছেন ঋতু ম্যাম, আর ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংশুক সেন। নমস্কার। থ্যাংক ইউ ভাই।